জমির মামলা কতদিনের মধ্যে করতে হবে, কতদিনের মধ্যে আপিল রিভিউ যদি আপনি দায়ের না করেন সেক্ষেত্রে আর কখনোই দায়ের করতে পারবেন না। তা জমির মামলা যদি বুঝতে হয় সেক্ষেত্রে জমি একটা স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি সেইটা তো বুঝতে হবে। তাহলে স্থাবর সম্পত্তি হচ্ছে ইমুভেবল না মুভেবল? ইমুভেবল সম্পত্তি বা স্থাবর সম্পত্তি সাথে আমরা জমি বুঝতে পারি, জমির সাথে আমরা রাস্তা বুঝতে পারি, রাস্তার সাথে আমরা পথ বুঝতে পারি, পথের সাথে আমরা জলস্রোত বুঝতে পারি, জলস্রোতের সাথে আমরা গাছ গাছ তাহলে পুকুর, নদী, নালা, খাল, বিল স্থাবর সম্পত্তির অন্তর্ভুক্ত হবে। তো স্থাবর সম্পত্তি নিয়ে যদি মামলা করতে হয় কতদিনের মধ্যে মামলা করতে হবে এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে মামলাটা কি করতে চাচ্ছেন সেইটা হচ্ছে ফ্যাক্ট। এখন স্থাবর সম্পত্তি নিয়ে কয়েক ধরনের মামলা হয়, স্থাবর সম্পত্তি নিয়ে কয়েক ধরনের মামলা হয়। এই ধরনটা আমি একটু তামাদি আইনের আলোকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে কি কি মামলা হইতে পারে স্থাবর সম্পত্তি নিয়ে। তাহলে আমি একটা জমির দখলে আছি, তার মানে একটা জমির পজিশন ক্রিয়েট করতেছি, আমি দখলটা আছি শান্তিপূর্ণ দখল আছি, আমি দখলটা আছি নিরবিচ্ছিন্নভাবে দখলে আছি, কেউ আমাকে ডিস্টার্ব করতেছে না। আমার দখলীয় জমিতে যদি অন্য কেউ কোনো জাল দলিল প্রণয়ন করে নিয়ে আসে, আমার দখলীয় জমিতে যদি কেউ প্রতারণামূলকভাবে কোনো জমি নিয়ে আসে, আমার দখলীয় জমি যদি কেউ অধিকার হিসাবে দাবি করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আমি শুধুমাত্র ঘোষণার মামলা দায়ের করলেই হবে। দখলে থেকে 42 ধারাতে আমি ঘোষণামূলক মামলা দায়ের করব তার বিরুদ্ধে 6 বছরের মধ্যে। তাহলে ঘোষণামূলক মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 6 বছর। সত্য ঘোষণা মামলা দায়েরের তামাদিকাল 6 বছর। কখন ঘোষণামূলক মামলা দায়ের করা যাবে? যখন দখলে থাকার পর অধিকারে কেউ আঘাত করলে, দখলে থাকার পর অধিকারে কেউ আঘাত করলে কি করতে হবে? সত্য ঘোষণার বা ঘোষণামূলক মামলা বা বিজ্ঞাপনী মামলা দায়ের করতে হবে। কত বছরের মধ্যে? এখন তাহলে দখলে থাকার পর যদি কেউ অধিকার অস্বীকার করে সেক্ষেত্রে 6 বছরের মধ্যে মামলা। বাবা আমি দখলে আছি, এই জমির কিতে আছি, পজিশন, মাথাটা একটু টাকা একটু আই কন্ট্যাক্ট দিতে চাইছিলাম রাজা, আই কন্ট্যাক্ট। তাহলে দখলে আছি, আমার দখল থেকে আমাকে দখলচ্যুত করতে চায়, করে নাই, হুমকি দিচ্ছে, 54 ধারাতে মামলা করব। তাহলে দখলে থাকা অবস্থায় যদি কেউ জমি বিক্রি করে দিতে চায় আপনার জমি, এক্ষেত্রে নিষেধাজ্ঞার মামলা করতে হবে 54 ধারাতে 6 বছরের মধ্যে। তাহলে আপনি দখলে আছেন, আপনার এই দখলকৃত জমি কেউ অন্যত্র অপসারণ করতে চায়, অন্যত্র হস্তান্তর করার হুমকি দেয়, ধ্বংস করার হুমকি দেয়, নষ্ট করার হুমকি দেয়, বিনষ্ট করার হুমকি দেয়, গাছ কেটে নিয়ে চলে যায়, আপনার জমির সীমানা নষ্ট করে দিতে চায়, কি মামলা করবেন? নিষেধাজ্ঞার মামলা করবেন 54 ধারাতে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার বাবা কত বছরের মধ্যে এই নিষেধাজ্ঞার মামলা করবেন? এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? কলমগুলো রাইখা দেন। ঝামেলাটা হইতেছে এই ঘোষণামূলক মামলা বা নিষেধাজ্ঞার মামলা দায়েরের তামাদিকাল তামাদি আইনের কোথাও উল্লেখ নাই। ঘোষণামূলক মামলা বা নিষেধাজ্ঞা মামলার দায়েরের তামাদিকাল তামাদি আইনে বিধান নাই। ঘোষণামূলক মামলা দায়েরের তামাদিকাল, নিষেধাজ্ঞার মামলা দায়েরের তামাদিকাল তামাদি আইনে কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই, তাই না? এখন তামাদি আইনের প্রথম তফসিলের 120 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে মামলার দায়েরের তামাদিকাল তামাদি আইনের কোথাও উল্লেখ নাই, যে মামলা দায়েরের তামাদিকালের বিধান নাই, যে মামলা দায়েরের তামাদিকাল বা সময়সীমা উল্লেখ নাই, উক্ত মামলাগুলো 6 বছরের মধ্যে দায়ের করতে হবে। যেহেতু ঘোষণামূলক মামলা ও নিষেধাজ্ঞা মামলা দায়েরের তামাদিকাল তামাদি আইনের কোথাও উল্লেখ নাই, সেহেতু উক্ত মামলাগুলো তামাদি আইনের 120 নং অনুচ্ছেদকে অনুসরণ করবে। তাহলে আমরা বলতে পারি না যে 120 নং অনুচ্ছেদ দিয়ে ঘোষণামূলক 42 ধারার মামলা এবং নিষেধাজ্ঞার 54 ধারার মামলা দায়ের করা যায়? রিল্যাক্স বাবা, আমি একটা জমির কিসে আছি?
দখলে আছে, পজিশন। বেদখল মানে ডিসপোজিশন, আর দখল মানে পজিশন। তাহলে একটা জমির দখলে আছে। সকালে ঘুম থেকে ওইটা দেখি যে সুলেমানি আন্টি পাইছে, আমার প্রতিবেশী সুলেমানি আন্টি। আরে বাবা, আলাদিনের দত্ত চেনেন না? তাহলে আলাদিনের দত্ত আর সুলেমানি আন্টির মধ্যে তো পার্থক্য নাই, একই জিনিস, দুইটাই দত্ত আছে। তা আমাদের তো কুপির যুগ না আংটির যুগ বাবা। পাইছে, পাওয়ার পর দুইটা ঘষা দিছে, ঘষা দেওয়ার পর দত্ত হাজির হয়ে গেছে, বলে বেশি কিছু চাইবেন না, বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি চান, ওষুধ খাইতে যাইতে হবে। তা দত্তরে বলতেছে আমার প্রতিবেশী যে নাদিম সাহেবের বাড়ির উঠানে আমার একটা বিশাল প্রসাদ দিয়ে দাও, রাজপ্রসাদ দাও। দত্ত বলতেছে এটা কোনো জিনিস, মনে করছিলাম যে শূন্যে কিছু চাইবেন, আকাশে কিছু চাইবেন, দিয়ে দিতেছি। সে ফু দিছে, হয়ে গেছে। সকালে আমি ঘুম দুইটা দিকে আমার জমির উপরে একটা বিল্ডিং বানানো হয়ে গেছে। হয় না এরকম? দত্ত ছাড়াও কিন্তু হয়, বাংলাদেশে কিন্তু দত্তের অভাব নাই। ঘর এক জায়গা থেকে বানায় না, রাতের বেলা ওই ঘরটা এক জায়গায় স্থাপিত করে দেয়। তাহলে ঘর কি বানানো হয়ে গেছে না? তাহলে আমার জমির উপরে যদি কেউ ঘর বানাইতে চায়, আমি নাইলে 54 ধারায় নিষেধাজ্ঞার মামলা তার বিরুদ্ধে দায়ের করতে পারি। কিন্তু যদি বানানো হয়ে যায় 55 ধারাতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আদেশাত্মক নিষেধাজ্ঞার মামলা আমি তার বিরুদ্ধে দায়ের করব। কত ধারাতে করব? অর্থাৎ কোনো কিছু আমার জমিতে যদি হয়ে যায়, আমি যদি বেদখল হওয়ার পর দেখা যায় যে আমার জমির মধ্যে কেউ বাড়িঘর বানায় ফেলছে, কেউ দেয়াল বানিয়ে ফেলছে, এমনভাবে কার্নিশ বানিয়েছে যা আমার 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 সীমানা বরাবর ছায়া মধ্যবিন্দুতে আসিয়া আমার সুখাধিকার নষ্ট করে, আলো বাতাস আমি পাই না, এমনভাবে কার্নিশ বানিয়েছে যে দেখা যাচ্ছে যে ওই কার্নিশের কারণ রাজুকের নিয়ম সে মানে নাই। কার নিয়ম মানে নাই? এমতো অবস্থায় ওই ব্যক্তি যদি খোরাই নাদিম আপনার নিকট আসে, সেক্ষেত্রে আপনি তাকে কি মামলা করার পরামর্শ দিবেন? তাকে না, 55 ধারাতে কোনো আবাসনা, কোনো স্থাপনা বানানো হয়ে গেলে 55 ধারাতে তা ভেঙে ফেলার জন্য আমি মামলা দায়ের করবো। যে দত্ত যেটা করছে সেটা আমার জায়গায় অনিয়ম করছে, এই জায়গায় সে কোনো আবাসন বানাইতে পারে না, কারণ এই জায়গা কার? আমার। আমি এই জমির কি আছি? মালিক এবং দখলে আছি। রাতের অন্ধকারে দৈত্য এসে একটা বানায় দিছে, কি বলে, রাজপ্রসাদ বানায় দিছে, এর বিরুদ্ধে আমি কত ধারায় মামলা করব? রিল্যাক্স। কেন দৈত্য বললাম? আমার জমিতে একজন আবাসন বানায় ফেললে কিন্তু আমার অজান্তেই বানায় ফেলবে। ব্যাপারটা এরকম না? দেখেন, আমি একটা জমির দখলে আছি, যদি আমার অধিকার অস্বীকার করে সেক্ষেত্রে 42 ধারাতে 6 বছরের মধ্যে মামলা দায়ের করবো, তাই তো? তাই না? আর যদি আমার দখলে থাকা অবস্থায় যদি দখল নষ্ট করার হুমকি দেয়, আমার জিনিসপত্র নিয়ে যায়, জমি জমা, 54 ধারাতে কত বছরের মধ্যে মামলা? আর যদি আমার জমি থেকে আবাসন স্থাপনা বানায় ফেলে, দেয়াল, সানডে মানডে ক্লোজ করে দিতে হবে। একটা জমির দখলে আছি, আমাকে যদি দখলচ্যুত করে, অর্থাৎ জোর করে জমি থেকে বের করে দেয় 9 ধারায়, আমাকে যদি বেদখল করে তাও 9 ধারাতে, আমাকে যদি দখলচ্যুত বেদখল ডিসপোজেস্ট করে, তাহলে সেক্ষেত্রে আমি তার বিরুদ্ধে 9 ধারায় মামলা করবো। আমি কি বুঝাইতে পারতেছি? তার মানে শুধু দখল দেখলি যে একদিকে দৌড়ে যাইতে হবে তা না, সূত্র বুঝতে হবে। এই কথাটা বলা আছে অনুচ্ছেদ 3-এ, অর্থাৎ অনুচ্ছেদ 3-এ বলা আছে যে কোনো ব্যক্তি তার জমি থেকে যদি জোরপূর্বকভাবে, আইনপন্থা ব্যতীত, বেআইনিভাবে, তার অসম্মতিতে বেদখল হয়, সেক্ষেত্রে সে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে পারবে। 9 ধারাতে সে মামলাটি দায়ের করবে। তাহলে এত কিছুর মধ্যে আমরা কি এই কথা বলতে পারি যে সুনির্দিষ্ট 42 যোগ 54 নিচে 120 বলা যায় না? এত কিছুর মধ্যে সুনির্দিষ্ট 42 যোগ 54 নিচে ডিভাইডেড বাই 120 বলতে পারি তো? বলতে পারি না? আচ্ছা, যদি বলতে পারি সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় ঘোষণামূলক মামলা দায়ের করতে হলে তামাদি আইনের 120 নং অনুচ্ছেদকে অনুসরণ করতে হয়, বলা যায়?
আচ্ছা, যায় কিনা বলা যায়? ছয় লিখেছেন এটা? তাহলে তাহলে বলেন 54 42 ঘোষণা, 54 54 54 কি 54 নিষেধাজ্ঞা। মামলা করবেন কত বছরের মধ্যে? কত নং অনুচ্ছেদে বলছে? রিল্যাক্স। এখন একটা আধ্যাত্মিক সূত্র বলি, এটা আপনার এই যে ডেভিল আছে না, ডেভিল আমার ছোট ভাই, ও আপনার যেদিন আর কি ইমানদার ছিল, খুশি হয়ে লাভ নাই, ও একসময় ইমানদার ছিল, সবার চাইতে বেশি সেজদা আছে পৃথিবীতে ওর, ঠিক আছে? তা ডেভিল একটা সূত্র দিছে 369। তাহলে আপনার ডেভিলের সূত্র হলো ত্রিভুজ আকারে থাকে, বোঝেন তো এগুলা? ইলুমিনাতি বোঝেন না এগুলা? একটা ত্রিভুজ আঁকেন, তাইলে আঁকেন, ত্রিভুজের মধ্যে চোখ দিলেই হয়ে যায় ঘটনাটা, তাই না? আচ্ছা, এই ত্রিভুজের এক জায়গায় লেখেন 6, এক জায়গায় লেখেন 3, এক জায়গায় লেখেন 9, নাই কোনো ভয়। 3 6 9 এরকম বলতে হবে। 3 6 9, 3 6। এই যে কত সুন্দর ত্রিভুজ হয়েছে, এটা পিরামিডকে হার বানাইছে। এটা ওরা জানলে এইটাই বানাইতো। তাহলে দেখেন, অনুচ্ছেদ 3 মতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা 6 মাসের মধ্যে দায়ের করতে হয়, তাই বলে না কথাটা? 3 6 9 অনুচ্ছেদ 3 সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 9 মতে বেদখলের মামলা 6 মাসের মধ্যে দায়ের করতে হয়। বাবা, এখানে কিন্তু একটা ঝামেলা আছে। এখন দেখেন, তামাদি গণনার নিয়ম কত ধারায় আছে বলতে পারবেন? 12 ধারায়। থ্যাংক ইউ। লিখছেন, লেখা শেষ? একটা প্রশ্ন করছিলাম যে সময় গণনার নিয়ম কত ধারায় আছে? 12 ধারায় আছে। লিগ্যাল প্রসিডিংস, আইনানুগ কার্যধারা তামাদি গণনা থেকে বাদ, তার মানে প্রথম দিনটি বাদ, এই শব্দটাই চাচ্ছিলাম। তাহলে তামাদি গণনার ক্ষেত্রে প্রথম দিনটি বাদ যাবে, অর্থাৎ যেদিন এই ডিক্রি ঘোষণা করা হচ্ছে মামলার, ওই দিনটি বাদ যাচ্ছে। যেদিন দণ্ডাদেশ দেওয়া হচ্ছে, ওই দিনটি বাদ যাচ্ছে। তাহলে এইখানে একটা জিনিস বলছিলাম, তামাদি গণনা শুরু হয় কখন? প্রথম দিন বাদ দিয়ে, আবারও বলতেছি, প্রথম দিনটি বাদ দিয়ে, প্রথম দিনটি বাদ দিয়ে, অর্থাৎ যেদিন মামলার কারণ ঘটে সেই দিনটি বাদ, যেদিন দণ্ডাদেশ দেওয়া হয় সেদিনটি বাদ, যেদিন রায় ঘোষণা করা হয় সেই দিনটি বাদ, যেদিন ডিক্রি প্রচার করা হয় সেই দিনটি বাদ, রোয়েদাদের নকল তুলতে যতদিন লাগে সেই দিনটি বাদ। তাহলে তামাদি কাল শুরু হয় কখন? তাহলে ধরে নিতে হবে যেদিন মামলার কারণ ঘটবে সেদিন থেকে তামাদি কাল শুরু হবে। অর্থাৎ এইখানে যদি জিজ্ঞেস করা হয় দখল পুনরুদ্ধারের মামলা দায়েরের তামাদি কাল কখন শুরু হবে? যেদিন থেকে সে বেদখল হবে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তাহলে যদি প্রশ্ন করা হয় যে ঘোষণামূলক মামলা দায়েরের তামাদি কাল কখন শুরু হবে? যেদিন থেকে মামলার কারণ ঘটবে সেদিন থেকে শুরু হবে। একদম ইজি কথা, যেদিন তারা ধাক্কা দিবে সেদিন থেকে হবে, তাই না বাবা? ধাক্কা ধাক্কি ছাড়া কিন্তু জমি জমার ভয়ভীতি হয় না। এবার কালকে থেকে কিন্তু আর আবি না আমাকে জমিতে কই একটা আমি বলতে পারি না, নিষেধ। আমাদের সত্তার কাজী এখন আবার এই লাইভ দেখে। আমার নানা, সত্তার নানা আমার খুব কাছের।
তাহলে জমি নিয়ে যদি মামলা হয় সেক্ষেত্রে কী মামলা করতে হবে, এটা হচ্ছে তামাদির একটা ফ্যাক্ট। তাহলে দখলচ্যুত হইলে কদিনের মধ্যে মামলা? দখলচ্যুত হইলে 9 ধারায় 6 মাস, 3-9-6, 3-9-6, তাই না? আচ্ছা দেখেন বাবা, আমার দাদার একটা জমি খাই হইল অমুক তালুকদার। গ্রামে আছে আপনাদের এরকম না? আমার একার? আমার দাদার জমি মানুষে খায়, আছে না? একটু সম্ভ্রান্ত প্রভাবশালী লোকজন, বা আমি নিজেই ধরেন ওই লোক, আমি মানুষের জমি খাই, এরকম আছে। তাহলে কখন আপনার জমি, আপনার পৈতৃক জমি, আপনার পিতার জমি যদি কেউ ভোগ দখল করে, তার মানে আপনি বেদখলে আছেন ওই জমি থেকে, তাই না? তাহলে পিতার জমি, দাদার জমি বা মালিকানা জমিতে দখল না থাকলে, এতক্ষণ তো দখলে থাকলে কি মামলা করবে শিখাইছি, তাই না? এখন হ্যাঁ, তাহলে দখল না থাকলে কি হবে? 842 হবে। তাহলে আমরা লিখি যে পিতার জমি, পিতার জমি হ্যাঁ, কত ট্যালেন্ট ফোলাটা আমার। পিতার জমি, পিতার জমি, দাদার জমি, হ্যাঁ পৈতৃক জমি, হ্যাঁ অরিশান পৈতৃক জমি, পিতার জমি, দাদার জমি, ওই পিতাই হলো পৈতৃক। পিতার জমি, দাদার জমি, দীর্ঘদিন ধরে আপনি কি আছেন? বেদখলে আছেন। সেক্ষেত্রে 8 ও 42 ধারায় মামলা দায়ের করতে হবে। 8 ও 42 ধারাতে মামলা দায়ের করতে হবে। কত বছরের মধ্যে? 12 বছরের মধ্যে। তো কবে থেকে তামাদি কাল শুরু হবে? যেদিন মামলার কারণ ঘটে। তামাদি কাল শুরু হবে যেদিন মামলার কারণ ঘটে। রিল্যাক্স, লিখতে নিষেধ করছি এগুলো, লেখেন না, আমাকে ডিস্টার্ব করেন না, লেখেন না। কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দেবেন। আমাদের রাজীব লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দিবেন। জুয়েল লাইভটি দেখছেন, আনোয়ার লাইভটি শেয়ার করে দিবেন। অনেক ধন্যবাদ আপনাদের। মোহাম্মদ আওলাদ হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আশা, ওয়ালাইকুম আসসালাম। একটা সূত্র লেখাই, লেখেন 8 যোগ 42 ডিভাইডেড বাই 142। 8 যোগ 42 ডিভাইডেড বাই 142। রিল্যাক্স, লেখছি কি না? লেখলে হবে, লেখছি। তাহলে সমান সমান, সমান সমান একবার বলবেন তারপর লিখবেন। হ্যাঁ, সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। লেখেন না, লেখেন না, বলেন একবার, তারপর ইজি হবে লিখতে। ওই রাগটা ছিল হাতের মধ্যে, বাস্তবেই দিয়ে বুঝতে পারলাম যে নিজের আঙ্গুল এটা। তাহলে সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, বলেন। সম্পত্তি পুনরুদ্ধার, কথা যখন বলবেন লাউডলি বলবেন। হ্যাঁ, নিম্ন আদালতের লোকজন একটু লাউডলি কথা না বলে, হাতা যদি না কাঁচায় তাহলে কিন্তু টাকা আসে না, পয়সা উসুল হয় না মক্কেলের। মিনমিনায় কথাই বলার দরকার নাই। শোনেন, আমি কিন্তু প্রচুর মার খেয়েছি শুধু এই মিনমিন করে পড়ার জন্য, আবার মায়ের খাওয়াইছিও লাউডলি পড়ার জন্য। কীরকম? সন্ধ্যা হইলেই যায় জানলার পাশে চিল্লায় পড়তাম, আর কান্নার শব্দ। দেখছো, পরে তুমি পড়ো না, আমি যেটা খাই প্রতিদিন। পড়তে হবে কিন্তু লাউডলি। উপন্যাস মনে মনে পড়বেন, কোনো সমস্যা নাই। কান, জিহবা, জিহবার একটা জড়তা আছে, জিহবার কিন্তু একটা জড়তা আছে, এইটা কাটাইলে এমনি মনে থাকবে। তাহলে সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা। ওকে, হ্যাঁ, 142 নং অনুচ্ছেদ অনুযায়ী
12 বছরের মধ্যে দায়ের করতে হয়, দরকার নাই লেখা। এখন লিখে নিন, আমি লিখে দেব। এখন এই নামটা বিভিন্নভাবে আছে, বিভিন্নভাবে ডিস্টার্ব করে। তাহলে আমরা এখন লিখব, এখন আমি যেভাবে বলি লিখব। তাহলে 3টা লেখেন আগে, আমি আর বলবো না। হ্যাঁ, সময়পম্প, হ্যাঁ, সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। হ্যাঁ, আরে বাবা রিল্যাক্স। সম্পত্তি পুনরুদ্ধার, রাজা, সম্পত্তি পুনরুদ্ধার, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। রিল্যাক্স। তাহলে বাবা যদি প্রশ্ন করা হয় সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কত ধারায় করবেন? 842। স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কত ধারায় করবেন? 842। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা। রিল্যাক্স। এবার লেখেন জবরদখল, বিরুদ্ধ দখলজনিত সত্ত্ব। এর সাথেই জবরদখল, বিরুদ্ধ দখলজনিত সত্ত্ব, বিরুদ্ধ দখলজনিত সত্ত্ব। লিখেছেন? কি লিখেছেন? সত্ত্ব অর্জন, সত্ত্ব বিলোপ, সত্ত্ব বিলুপ্তি। সত্ত্ব অর্জন, সত্ত্ব বিলোপ, সত্ত্ব বিলুপ্তি। সত্ত্ব অর্জন, সত্ত্ব বিলোপ, সত্ত্ব বিলুপ্তি। এখন আমি একটু উপর লেভেলে উঠতে চাই, উঠবো? আমি যদি পড়ে যান আপনারা আমাকে ধরেন, আমাকে নিয়ে পড়েন, ওকে? কিন্তু না বুঝলে একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? কারণ ওই সূর্য পূর্ব দিকে ওঠে বললাম আর আপনি বুঝলাম না বললেন, এটা ডেঞ্জারাস। স্যার আসছেন না? স্যারের সুবিধা অসুবিধা একটু জিজ্ঞেস করেন। উনি কিন্তু আমার 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 স্যার, আমার স্যারের স্যার, আমার আমার আপনার স্যারের স্যার। কি হয় আপনার দাদা? আমিও ভাত জানতাম, আমি এটা জানতাম। এটা আসেন, নিশ্চিত ধরেন। তাহলে যদি নর্মাল সেন্স খাটান, সত্য বিলুপ্তি কত বছরের মধ্যে হয়? এখানে যতগুলো শব্দ আছে সব সমান সমান 20 বছর, 12 বছর। যত শব্দ আছে সব সমান সমান 12 বছর। রিল্যাক্স। আরও কিছু কিছু আছে, আমি জাস্ট এইখানে আরও একটা শব্দ লিখতে পারেন, খাস দখল। হ্যাঁ, খাস দখল, সত্য দখল, না স্থাবর সম্পত্তির সত্য দখল। হ্যাঁ, খাস দখল, স্থাবর সম্পত্তির সত্য দখল। লিখেছেন? লিখেছেন? তাহলে স্থাবর সম্পত্তির সত্য পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তির সত্য পুনরুদ্ধার, সত্য সাব্যস্ত খাস দখলের মামলা 12 বছরের মধ্যে করতে হবে। স্থাবর সম্পত্তির সত্য পুনরুদ্ধার, সত্য সাব্যস্ত খাস দখলের মামলা 12 বছরের মধ্যে করতে হয়। এই ছেলেটা কথা বোঝেন না, ইঙ্গিত ধরেন একটু। রিল্যাক্স। তাহলে কত বছরের মধ্যে আপনার হচ্ছে জবরদখল করতে হবে? জবরদখল মানে শান্তিপূর্ণ দখল, মাথায় রাখতে হবে। নির্বিচ্ছিন্ন দখল, জবরদখল মানে শান্তিপূর্ণ দখল,
নিরবিচ্ছিন্ন দখল। জবরদখল মানে জোরপূর্বক দখল নয়। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে কত বছর পর্যন্ত জবরদখল রাখলে সত্য অর্জন হয়? বিরুদ্ধ দখল আমি বুঝিই না, ফ্ল্যাট কোশ্চেন করছি, এত জ্ঞানই নাই আমার মাথায়। আপনি তার মানে কিন্তু ভুল করবেন, এত জ্ঞান রেখে লাভ নাই। প্রশ্ন করছি ফ্ল্যাট, এখানে যতগুলো শব্দ আছে সব কত বছর? আপনি অযথা মাথা ক্রাশ করতেছেন। তাহলে আমি যেটা বলতে চাইতেছি, কিছু কিছু শব্দ আছে পাঠ করা, অর্থাৎ একটা বাদীর জন্য একটা বিবাদীর জন্য। এই হাইকোর্ট পারমিশনে এই বিষয়টা খুব জরুরি। অনেকে বলে যে লোয়ার কোর্ট না বুঝা কিন্তু হাইকোর্টে যাওয়া যায় না, কথা আছে না? তাহলে এইগুলা না বুঝা আপনি হাইকোর্টে গেলে বুঝবেন না, কারণ কোথায় আপিল, কোথায় রিভিউ, কোথায় রিভিশন, কার বিরুদ্ধে কী, এটা ব্যাপার আছে না? তা আমি যেটা বলতে চাইতেছি, এইটা একটা ঘর। তাহলে পরের জায়গা, পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো আর ঘরের মালিক নই। গান আছে না একটা? তাহলে পাশে আর একটা, যেহেতু মানুষের জায়গা, আর একটা দিই, এটা আমার বাইও তাকে জানলা দিয়ে দিলাম, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, একটু গাছ দিয়ে দিই, দূরও না। তাহলে এই ঘরটা, এই ঘরের মালিক কে? না, এইটাই আমি দখলদার, নাদিম, দখলে আছি, রিল্যাক্স। আর কাগজপত্রে মালিক হইল আপনারা সবাই, অংশীদারিত্ব মালিক, ওকে, রিল্যাক্স। তাহলে আপনাদের জমিতে আমি থাকতেছি, এইটা কি জবরদখলে থাকতেছি? জোরপূর্বক না। এতগুলো মানুষের সাথে আমার মতো একটা লোক টিকবে? তাহলে কি আপনারা জানেন যে আমি এখানে থাকি। আমি আবার মাঝে মাঝে বড় বড় লাউডা নিজের কাছে রেখে ছোটোটা দিয়ে আসি আপনাদের। আবার আমার মসজিদের খানাপিনা, আমার পুকুরের গরু তো হবে না, মাছই হবে, নিয়ে আপনাদের দিয়ে আসি। এই যে দেওয়াটা একটা সন্তুষ্টি অর্জন করতেছি না? খেয়াল করেন কিন্তু, তার মানে আপনার যে সন্তুষ্টি অর্জনটা আমি করতেছি, সেটা আপনার অনুমতি নিয়েই আপনার জমিতে দখলে আছি, বুঝায়? যদি আপনার সাথে আমাকে যদি বের করে দেওয়ার কোনো চিন্তা থাকতো, তাহলে তার এই বিনিময়টা হইতো না যে কাকু একটা কলার ফাইনাল হয়েছি, কলাটা আপনার নামেই পালছি, বলে না এলাকায়। তার মানে আমি কিন্তু জবরদখলে আছি, এইসব বুজুং বাজুং কইরা। আমি যদি 12 বছর এই জবরদখলে থাকতে পারি, সেক্ষেত্রে এই যে আপনাদের সত্য বিলুপ্তি হয়। কি হয় বলেন? মালিকের সত্য বিলুপ্তি হয়। কত বছরে বিলুপ্তি হয়? আর এইখানে 12 বছর যেহেতু আপনারা আমাকে ভোগ দখল করতে বাধা দেন নাই, তাহলে 12 বছর ধরে যদি আমি এটা ভোগ দখল করতে পারি কোনো বাধা ছাড়া, নিরবিচ্ছিন্নভাবে, সেক্ষেত্রে আমার মালিক দখলকারী সত্ত্ব অর্জন হয়। অর্থাৎ মালিকের শর্ত বিলুপ্ত হইলেই দখলকারী সত্ত্ব অর্জন হয়। তাহলে 2টা 12 আছে, এইখানে 12 ফুলফিল হয়ে যাবে, 12 ভ্যানিশ হইলেই দখলকারী সত্ত্ব অর্জন হবে। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে আমি বলতে পারি না শর্ত অর্জন হয় কত বছরের মধ্যে, সত্ত্ব বিলুপ্তি হয় কত বছরের মধ্যে? 12 বছরের মধ্যে। তাহলে তার মানে একটা কথা বলা যায় যে সত্ত্ব বিলুপ্তি হওয়ার পরই সত্ত্ব অর্জন হয়, বলা যায় না? বলা যায়। তাহলে সত্য কি বলা যায় বলেন? সত্য বিলুপ্তি। এদিকে দিয়েন না, আমার দিকে দেন, ওদের দরকারই না, আমি নিজে স্মার্ট। ও আজকে ও এখানে বসে আমাদের ভালো করছে, ও সত্য বিলুপ্তি সত্য অর্জন বুঝে গেছে। তাহলে কত বছরে সত্য বিলুপ্তি হয় বলেন? কত বছরে সত্য অর্জন হয়? তাহলে এবার খেলা কিন্তু হবে মাইডিয়ার। আমি 12 বছর ধরে এই জমি ভোগ দখল করতেছি। 12 বছর ধরে যদি ভোগ দখল করি, তাহলে মূল মালিকের সত্ত্ব কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। তাহলে মূল মালিক
12 বছরের মধ্যে মামলা যদি না করে সেক্ষেত্রে তার মামলার তামাদিকাল চলে যাবে। বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ হ্যাঁ, 12 বছরের মধ্যে মূল মালিক যদি মামলা না করে সেক্ষেত্রে তার মামলা করার তামাদিকাল কি শেষ হয়ে যাবে। আবার এইখানে একটা কিন্তু আছে, তামাদি আইনের 28 ধারার সাথে একটা কিন্তু আছে, আমি মিলাই দেই দিব। তাহলে এইভাবে লিখতে হবে যে 842 নিচে 142 যোগ 28, হ্যাঁ 842 এই যে দুষ্টু দেখতেছে চিটাগাং থেকে, অনেক ধন্যবাদ। আশা অনেক ধন্যবাদ, মাহবুবুর রহমান ভাই অনেক ধন্যবাদ, লাইভটি শেয়ার করে দেবেন। তাহলে 842 নিচে বলছি 142 অনুচ্ছেদ, আর তামাদি আইনের ধারা 28, তামাদি আইনের ধারা 28 না আনলে তো এদের অস্তিত্বই থাকে না। রিল্যাক্স, আমি যা বলতেছি আপনাদের কিন্তু ড্রাফটিংয়ে লাগবে, এইগুলা মুসাবিদায় কিন্তু লাগবে, প্রবলেমেটিক কোশ্চেন সমাধান করতে গেলেও কিন্তু এগুলো লাগবে। আর এখন কিন্তু উপর থেকে প্রশ্ন হয়, অনেক উপর থেকে প্রশ্ন হয়, পাস করতে হলে এগুলো লাগবে। রিল্যাক্স, তাহলে এইভাবে বলতে পারি না যে সত্য অর্জন হলেই সত্য বিলুপ্তি হয়, তাহলে সত্য বিলুপ্তি হলেই সত্য অর্জন হয়। তাহলে সত্য বিলুপ্তির মান কত, সত্য অর্জনের মান কত, কত বছরে সত্য অর্জন হয়, কত বছরে সত্য বিলুপ্তি হয়। এই 12 বছরের মধ্যে জমির মালিক যদি একবার দখলকারীকে বাধা দেয়, এই 12 বছরের মধ্যে জমির মালিককে যদি বলে হে মিয়া তুমি আমার জমি থেকে বাইরে হয়ে যাবা কালকে, এই 12 বছরের মধ্যে জমির মালিককে যদি বলে তোমারে আমি মানি না মিয়া তুমি আমার জমি দিবা, ধাক্কায় ধাক্কায় যদি বের করে দেয়, সেক্ষেত্রে এই দখলকারীকে আবার পুনরায় 12 বছর ধরে ভোগ দখল করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এখন আমাদের সমাজে একটা প্রচলিত ঝামেলা আছে, এই প্রচলিত ঝামেলাটা হইল আমি আমার বাপের সম্পত্তিরই খোঁজ রাখি না, আছে না বলেন? আমার দাদার সম্পত্তির খোঁজ রাখবো কি, আব্বাই কইছে তাই যাই নাই, আর আমার আইছে দাদার সম্পত্তি নিয়ে। কিন্তু বর্তমানে রেকর্ডগুলো কিন্তু খুব জটিল রেকর্ড হচ্ছে। বর্তমানে দেখেন যে আপনার এই ডিজিটাল রেকর্ড করতে গেলে মূল কাগজপত্র লাগতেছে। যখন সিএস হয়েছে ম্যাক্সিমাম রেকর্ডগুলোই দখলে যিনি আছেন তাকেই দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম দখল সূত্রে রেকর্ড করা হয় বাংলাদেশে। তা এখন দলিল চায় কে ভিতরে, তাহলে দখল সূত্রে ম্যাক্সিমাম রেকর্ড হওয়ার ক্ষেত্রে এখন কাগজ চাই, কাগজ আপডেট না হইলে কিন্তু রেকর্ড হচ্ছে না। আমি বুঝাইতে পারছি ডিজিটাল রেকর্ডের সমস্যাটা কি। ডিজিটাল রেকর্ডে হচ্ছে কাগজ কি হইতে হয়, আপডেট হইতে হয়। অটো এখন যারা দখলে ছিল তারা মূল মালিকের কাছে হাত পা ধরা শুরু করে দিছে, জমির মূল মালিকের কাছে কি করছে, হাত পা ধরা শুরু করে দিছে যে ভাই তুমি ছাড়া তো এখন আর কি পাইতেছি না, রেকর্ড তো পাইতেছি না, ঝামেলাটা হচ্ছে, নাইলে তো দেওয়ানি মামলা করে আসতে হবে রেকর্ড করতে। তো যেটা হইছে যে আপনি যখনই আপনার জমি সম্পর্কে জানতে পারবেন তখন থেকে মামলার তামাদি গণনা শুরু হবে। আমি কি বুঝাইতে পারছি এত কথা কেন? আমি এখন জানছি আমার দাদার জমির কথা, তাহলে এখন থেকে আমার মামলার তামাদি গণনা শুরু হয়েছে। ওকে, তাহলে যেদিন থেকে জানতে পারবেন সেদিন থেকে মামলার তামাদি গণনা শুরু হবে। 12 বছর বলেন, সুখাধিকারে চলে যাবে, ওটা সুখাধিকারে যাবে, আলাদা আইন, সুখাধিকারের মামলা করেন, আলাদা আইনে আছে, ওই 26-এর বাইরেও আলাদা আইন আছে সুখাধিকার। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে এরকম হয় না যে সত্য বিলুপ্ত হলেই কেবল সত্য অর্জন হয়, বলা যায় না? সত্য বিলুপ্ত হলেই কেবল, আর যদি এই মধ্যবর্তী সময়ের মধ্যে কাউকে বাধা দেওয়া হয়, যদি এই মধ্যবর্তী সময়ের মধ্যে যদি দেখা যায় যে দখলের মধ্যে একটা কি আসছে, বাধা আসছে, যেদিন থেকে বাধা দেওয়া হবে সেদিন থেকে মামলার তামাদির মেয়াদ নতুন করে শুরু হবে, বৃদ্ধি পাবে বা শুরু হবে।
কত ধারা মতে হবে? তামাদি আইনের 28 ধারা মতে। রিল্যাক্স। এখন প্রশ্ন যদি করি, সত্য, এখান থেকে একটা প্রশ্ন হবেই, আমি যেটা করতেছি যতটুকু আছে। মন খারাপ? কঠিন করে ফেলছি বিষয়টা? তাহলে প্রশ্ন হচ্ছে যে সম্পত্তি পুনরুদ্ধারের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় করতে হবে? 842 ধারায় করতে হবে। মাথা তো গোলাচ্ছে হালকা, আমি বুঝতে পারতেছি না, বলেন। হ্যাঁ, তাইলে ওই সূত্রটা তাকান, সূত্র তাকাইলেই হবে। সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কত ধারায় করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের? 842। তামাদি আইনের কত নং অনুচ্ছেদকে অনুসরণ করবে? তামাদি আইনের কত ধারাকে অনুসরণ করবে? রিল্যাক্স, রিল্যাক্স। এবারে আর একটা প্রশ্ন করি, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার এর মামলা কত ধারায় করবেন? 842। আচ্ছা, তামাদি আইনের অনুচ্ছেদ কত? 142। কত দিনের মধ্যে করবেন? এখন একটা কথা, মাথা গোলায় না, এমনি তো গোলায় দিচ্ছি, এমনি কিন্তু গোলায় দিচ্ছি। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা 842। জবরদখলের মামলা বলেন, তারপর হলো আপনার 12 বছর। এখন এইখানে একটা সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে বাবা, বলি। দখলে না থাকলে 842, আর দখলে থাকলে শুধু 42 লেখা নেন। তাহলে আমি নাদিম দখলে আছি না দখলে নাই? আছি। তাইলে আমি যদি 12 বছর দখলে থাকি, সেক্ষেত্রে ধরেন আপনারা কেউ এসে ডিস্টার্ব করেন না, আপনাদের ফলাফাইন হয়েছে অসভ্য, ওরা এসে ডিস্টার্ব শুরু করে দিছে যে বাপরে মানি না, আমাকে জমি আমাকে কি করেন, ফেরত দেন। 12 বছর পর আসছে কথা বলতে, ওদের বিরুদ্ধে আমি দখলে থেকে 42 ধারায় মামলা করবো, আদালতের কাছে একটা ডিক্লারেশন চাবো যে ওর কথাবার্তা জারি জুরি যেন কোনো কিছু আমার উপরে বাধ্যকার না হয়। আমি বুঝাইতে পারছি কথাটা? বুঝি নাই? আমি দখলে না থাকলে তো 42 ধারা মামলা করতে পারবো না, যেহেতু আমি দখলে আছি। 12 বছর পূর্ণ হয়ে গেলে আমি 42 ধারা একটা মামলা করব, বুঝাই? তাহলে সত্য অর্জনের পর সত্য ঘোষণার মামলা লেখেন। সত্য অর্জনের পর সত্য ঘোষণার মামলা করতে হয়। সত্য অর্জনের পর সত্য ঘোষণার মামলা করতে হয়। যাব 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 আপনি মিষ্টি আনছিলেন না? মিষ্টিগুলো অনেক মিষ্টি হয়েছে, মজা না? বললে দিবেন, আর দরকারই নেই। ও বাবা, তাহলে সত্য অর্জনের নিচে আন্ডারলাইন করেন, 12 বছর লেখেন। সত্য অর্জন, এক্সিলেন্ট। সত্য ঘোষণা 6 বছর, তাহলে সত্য ঘোষণার কাছে লেখেন 6 বছর। তাহলে কথাটা এরকম দাঁড়ায় না 12 বছর পর 6 বছরের মধ্যে মামলা, তাই না? সত্য অর্জনের পর সত্য ঘোষণার মামলা মানে কি? 12 বছর পর 6 বছরের মধ্যে মামলা করতে হবে, তাই না? ঘোষণামূলক মামলা করতে হবে। তাহলে এবারে দেখেন, তাহলে জমির বাইরে থেকে জমির মালিক কি মামলা করবে? 842-এর মামলা করবে। কত বছরের মধ্যে করবে? 12 বছরের মধ্যে করবে। এই 12 বছরের মধ্যে যদি মামলা না করে, সেক্ষেত্রে দখলকারীর বিরুদ্ধে দখলজনিত সত্যের দায় তৈরি হয়, সত্য অর্জন হয়। এই 12 বছর পর এই দখলকারীকে যদি কেউ জমিতে ডিস্টার্ব করে, সে দখলে থাকছে যেহেতু, সে আদালতের কাছে যায় বলবে, হুজুর এই সকল কথাবার্তা আমার উপরে বাধ্যকর নয়, মর্মে আমাকে একটা ঘোষণা দেন। তাহলে সত্য অর্জনের মামলা কত বছরের মধ্যে করব? না, 6 বছরের মধ্যে। ঝামেলা আছে প্লিজ। সত্য অর্জন হয় 12 বছরের মধ্যে, সত্য অর্জনের মামলা হয় 6 বছরের মধ্যে। ঝামেলা আছে?
হ্যাঁ, মামলা হয় 6 বছরের মধ্যে। সত্য অর্জন না হলে তো সত্য অর্জনের মামলা হবে না। হ্যাঁ, 6 বছরের মধ্যে। তাহলে 12 বছরের পর 6 বছরের মধ্যে মামলা, একটা কথা পাইলেন না? সত্য অর্জনের পর সত্য ঘোষণার মামলা। তাহলে সত্য অর্জন যেখানেই পাবেন সেখানে 12 বছর ফুলফিল হইতে হবে। তাহলে এখন ফুলফিল হয়ে গেছে, আমি আপনার জমিতে আইসা বাধা দিতেছে, 6 বছরের মধ্যে মামলা করব। এক্সিলেন্ট। হ্যাঁ, 42,000 করবে। 12 বছর ফুলফিল না হইলে তো সত্য অর্জন হয় না। যতক্ষণে সত্য অর্জন না হচ্ছে ততক্ষণে তো দখলকারীর মামলা করার অধিকারী হয় নাই। আমি এগুলো বুঝি না, 12 বছর যদি না যায় সেক্ষেত্রে কি সত্য অর্জন হয়? 12 বছর না গেলে কি সত্য বিলুপ্তি হয়? তাহলে 12 বছর ফুলফিল হইতে হবে সত্য অর্জনের জন্য। এখন আমি 12 বছর ধরে বক্তু দখল করতেছি, ধরলাম 13 বছর হয়ে গেছে, কেউ বাধা দেয় না, তাহলে তো মামলার কারণই ঘটে নাই। 14 বছর হয়ে গেছে, কেউ বাধা দেয় না, মামলার কারণ ঘটে নাই। 20 বছর হয়ে গেছে, কেউ বাধা দেয় না, মামলার কারণই ঘটে নাই। 30 বছর হয়ে গেছে, কেউ বাধা দেয় না। 50 বছর হয়ে গেছে, কেউ বাধা দেয় না। দেখেন, অরিশানার সম্পত্তি পচে না, এটা কথা মনে রাখবেন। অরিশান যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, কারণ বংশের মধ্যে একটা হয়ই ওরকম। প্রত্যেক বংশের মধ্যে আল্লাহ হয়, এটা আল্লাহ দিয়ে দেয়। 16 জেনারেশনের এক জেনারেশন হবে এরকম একটা। তা ও এসে ধরেন এগুলাকে বলে, আমাদের এলাকায় বলে জমি জাগা, জমি জাগছে, অর্থাৎ জমি খুঁজে পাইছে। চরের জমি না কিন্তু, মানে আরেকজনে খায়, সেইটা হঠাৎ করে পাইছি আমরা, কই জমি জাগছে, জানো দাদার জমি জাগছে। বা আমার ফুফাতো ভাইরা ফোন দিয়ে কয়, নাদিম নানার বলে জমি জাগছে অমুক জায়গায়। এর কারণ আমার বাবারা খোঁজখবর রাখে নাই। আমার দাদা মিনিমাম আমার জানা মতে 5টা প্রতিষ্ঠানে তার জমি দান করা আছে। আমার বাড়ির সামনেও মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আছে আমার বাড়ির সামনে। তাহলে তার ছেলেরা কীরকম ছিল আমি তো বুঝতে পারি, যে একটা লোক এত কিছু জমি জমা দান করে গেছে, তার নিজের জমির খোঁজ নাই। মাঝে মাঝে এরকম জমি জাগে বলে। এখন এইটা হয়েছে কি, রেকর্ড চলতেছে, তা জমি জাগে দেখা যায় 4 ভাই, 5 ভাই, 10 ভাই, খালি এক ভাই হ্যাসাল করবে, তাহলে দিয়ে দাও, ওরে বুঝাইয়া দাও, সবাই মিললে লেখা দেয়, হালকা কিছু টাকা পয়সা দেয়। কিন্তু যদি ওইটা লেখা না দিত তারে, এরা সবাই মিলে যদি মামলা করে যে ভাই আমি তো কালকে থেকে জানছি আমার দাদার জমি, আমি পরশু থেকে জানছি আমার দাদার জমি, ওই জমি কিন্তু দিতে হয়। কারণ অরিশানা মরে না, অরিশানা পচে না, মরে না ওরকম, অরিশানা পচে না। এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়, এটা থাকবেই। যাই হোক, এগুলো অনেক মানে বুজুং বাজুং এগুলো আমাদের দরকারই নাই, তাহলে এটা শেষ। তাহলে সত্য অর্জন হবে কত দিনের মধ্যে? সত্য অর্জনের মামলা এক্সিলেন্ট। সত্য বিলুপ্তি 12 বছর। সত্য পুনরুদ্ধারের মামলা খুবই ভালো বুঝতেছেন, বিলিভ করেন আমার কথা। জুডিশিয়ারিতেও এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। যাই হোক, এটা এত টানতে চাই নাই আমি, এমনি। তাহলে আমার টাইটেল আছে মামলা সংক্রান্ত, যে জমি জমার মামলা কত বছরের মধ্যে করতে হবে। জমির মামলা কিন্তু এখনও শেষ হয় নাই বাবা। জমির মামলা আপনি দেখেন, আমরা জমির মামলা করতে গেলে 12 ধারায় জমির মামলা হয়। কত ধারায়? 12 ধারায় হয়। তাহলে জমি জমা নিয়ে যদি চুক্তি হয়, এই চুক্তির নাম কি? বায়না চুক্তি। জমি জমার পর যে চুক্তি হয়, এই চুক্তির নাম বায়না চুক্তি। মাথায় রাখবেন যে বায়না চুক্তি 6 মাস পর্যন্ত বলবৎ থাকে। এখন শিখাই দিলাম, বায়না চুক্তি 6 মাস পর্যন্ত বলবৎ থাকে। এখন প্রশ্ন এলো, বায়না চুক্তি কত দিনের মধ্যে বাতিল হয়? তাহলে কি উত্তর দিবেন বলেন? 6 মাস বা 180 দিনের মধ্যে বাতিল হয়। তাহলে এই বায়না চুক্তির এই টাইমটা বাতিল না হওয়া পর্যন্ত কিন্তু মামলা দায়েরের তামাদিকালি শুরু হয় না। অর্থাৎ এই 6 মাস, বায়নার এই 6 মাস বাতিল না হইলে কিন্তু তামাদিকালি শুরু হয় না বাবা। 6 মাস শেষ। আপনারা আমারে ঠকাইতেছেন বেশি মানুষ, যারা টাকা দেন না তারা কিন্তু টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, ভালো কথা মনে পড়ছে 12 ধারাতে। তাহলে জায়গা জমি নিয়ে আমি আপনাদের সাথে বিক্রয় চুক্তি করেছি একটা,
যে কয় শতাংশ জমি আমাদের, 5 শতাংশ জমি, 5 লক্ষ টাকা বায়না করবো কত, 2 লক্ষই করলাম। 6 মাসের মধ্যে বাকি 3 লক্ষ টাকা কিন্তু আমি বুঝায় দিতে চাচ্ছি না। আমার কাছে আপনারা বারবার বলেন, দেখা যাচ্ছে আমি বলে আর ঠিক আছে তো টাকা নাই এস দেশ, যেরকম আপনারা করেন ওরকমই আমি করতেছি। 6 মাস যাওয়ার পর আপনি আমার বিরুদ্ধে যদি বায়না করার পর কেউ বায়না ভঙ্গ করতে চায়, চুক্তি করার পর চুক্তি ভঙ্গ করতে চায়, ওই চুক্তি ভঙ্গ রোধের জন্য চুক্তি প্রবলের মামলা, চুক্তি বাস্তবায়নের মামলা, চুক্তি বলবতের মামলা, চুক্তি কার্যকরের মামলা 12 বছরের মধ্যে দায়ের করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে জমি জমা বিক্রির পরে কেউ টাকা পয়সা দিতে না চাইলে কত ধারায় মামলা? 12 ধারায় মামলা। তাহলে চুক্তি ভঙ্গ রোধের জন্য কত ধারায় মামলা করবেন? 12 ধারায় মামলা করবেন। তাহলে এখানে একটা সূত্র লিখবো। তাহলে 12 যোগ 113 113 12 যোগ 113 লিখেছেন? তাহলে নিচে যান, হ্যাঁ ডিভাইডেড 12 যোগ, ঠিক আছে আন্দাজে বলছিলাম মিলে গেছে। তাহলে 35 যোগ 114, হ্যাঁ নিচে নিচে ডিভাইডেড বাই নিচে 12 যোগ, সিটি কর্পোরেশনে কিছু নিয়ম আছে, হ্যাঁ রিয়েল এস্টেট যদি কোনো ধরনের সমস্যা তৈরি করে সেক্ষেত্রে রিয়েল এস্টেটের আইন আছে। আমার মনে হয় যে ওদের সাথে ঝামেলা না করে ওদের সাথে বসে যান, ওদের সাথে বসে গেলে কোনো একটা সমাধান আসবে। ওদের বিভিন্ন সোসাইটি আছে, সংগঠন আছে, সভাপতি সেক্রেটারিকে নিয়ে বসেন, এই ধরনের ঝামেলা ওরাই রোধ করে দিবে। ঢাকার সিটি কর্পোরেশনের মধ্যে যেগুলো আছে। আসি কোথায় বলেন তো? তাহলে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারার চুক্তি ভঙ্গের মামলা না, চুক্তি ভঙ্গ রোধের মামলা, চুক্তি প্রবল, চুক্তি বাস্তবায়ন, চুক্তি কার্যকর, চুক্তি বলবতের মামলা, তামাদি আইনের অনুচ্ছেদ 113 অনুসারে 1 বছরের মধ্যে দায়ের করতে হবে। ভালো লাগছে না? 113 1 বছর, হ্যাঁ রিল্যাক্স, হ্যাঁ দ্রুত লেখেন, আমার কিন্তু টপিকস অনেক লম্বা, দ্রুত লেখেন। ভালো আছেন আপনি? আপনাকে তো খুঁজতেছি অনেকক্ষণ ধরে। ডিভাইডেড ওরে রাখেন আপাতত, সবসময় ভাগযোগ করার দরকার নেই। তাহলে 35 114 লিখছেন না? তাহলে বাবা 35 চুক্তি ভঙ্গ আর 12 চুক্তি ভঙ্গ রোধ, তাই তো? হ্যাঁ 12 চুক্তি ভঙ্গ রোধ, 35 চুক্তি ভঙ্গ। তাহলে চুক্তি ভঙ্গের মামলা বা চুক্তি বাতিলের মামলা বা চুক্তি রদের মামলা বা চুক্তি রহিতের মামলা বা চুক্তি নাকচের মামলা বা চুক্তি প্রত্যাহারের মামলা বা চুক্তি প্রত্যাখ্যানের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারাতে তামাদি আইনের অনুচ্ছেদ 114 মতে 1 বছরের মধ্যে দায়ের করতে হয়। এবার একটা খেলা খেলি হালকা। কোর্টটাকে আইকে নিব না কোর্ট সারাই খেলবো? খাদেম ভাই আজকে আসেন নাই, ম্যাডাম কি আসছেন? ম্যাডামকে একটা ফোন দেন, স্যার আসছেন। তাহলে 113 এবং 114 অনুচ্ছেদ অনুযায়ী 1 বছর। দেখেন জমি জমা নিয়ে আরও ধারা আছে। তাহলে আমি বায়না করার পর যদি ওই বায়না কার্যকর করতে না চাই, কত ধারায় মামলা করবেন? কত? 35 ধারাতে। অর্থাৎ আমি কার্যকর করতে চাই না মানে বাতিল চাই, 35 ধারাতে মামলা করবেন। বায়না করার পরে আমি যদি দেখা যায় যে অপর পক্ষ চায় না, আমি তাকে কি করব? আমি চাই, আমি প্রবল চাই, 12 ধারায় করব, 12 ধারায় করব।
দেখেন এইখানে কিন্তু অনেক ধরনের ঝামেলা আছে, ঠিক করে নিয়েন। তাহলে একটা মাঠ বিক্রয় করলেন আমার কাছে, কিন্তু এই মাঠ দিয়ে যে পার্শ্ববর্তী গ্রামবাসীরা নিয়মিত মাঠের উপরে দিয়ে যে যাতায়াত করে, এইটা গোপন রাইখা, আমার তথ্য গোপন করে আপনি এই মাঠটা আমার কাছে বিক্রয় করছেন, সেক্ষেত্রে প্রতারণা হয়েছে। এই চুক্তি বাতিলের মামলা কত ধারায় করবেন? 35 আর অনুচ্ছেদ 114। খুবই ভালো বুঝতেছে, এরা কারা পড়াইছে? আপনারা পড়েন নাই তো মেরে এত চাচ্ছে কেন? আপনারা কি বলতেছেন? চিল্লাইবে না, দেয়াল থেকে একটু সামনে আসেন, দেয়ালেরও কান আছে, এই কারণে শুনতে পাচ্ছি না। আপনারা একটু বইলেন, পিছনে ওইখানে ঘুমাচ্ছে দুইজন, আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঘুমায়েন না প্লিজ। এটা একটা টেকনিক, আপনারা খুব সিরিয়াস। শোনেন, বাসে ওঠেন আপনারা, আপনারা তো বড় লোক, বাসে ওঠেন কি না? আমি এখন উঠি না, মানে বাড়িতে গেলে ওঠা লাগে, এছাড়া লোকাল বাসে উঠি না, কিন্তু এক সময় হিউজ পরিমাণ লোকাল বাসে চড়ছি। তা দেখা যায় ওষুধ বিক্রি করে না, তারাও ভালো কথা জানে। তা আপনার ওষুধ বিক্রি করতে এসে বলতেছে, ওই যে পিছনের ভাইটা ওষুধটি নিয়েছেন, উনি হাত জাগিয়েছেন, উনি ভালো বলেছেন। এখন সবাই পিছনে তাকায়, খেয়াল করেছেন এই কথাটা বলে, ওই যে পিছনের ভাইটা ওষুধ, এই যে নরসিংদী, অবশ্যই এটা জানা উচিত, আমি তো আসতে যাইতে এইখানেই শিখছি এটা, ঠিক আছে? বলে এটা এই ভাইটা, ওই পিছনের ভাইটা উপকার পেয়েছেন। আমিও পিছনে তাকাই যে আসলে কি, একদম ফোকাস কিচ্ছু না, খালি বলে এই পিছনের ভাইটা বলছে, ওই যে আরেকটি ভাই উপকার পেয়েছে বললো। হ্যাঁ জি ভাই আসতেছি, দাঁড়ান। এরকম কি দেখলো, জাস্ট ফোকাস ল্যাবরা ট্যাবরা। আমি হ্যাঁ এসআর অ্যাক্ট, এই কারণে এসআর অ্যাক্ট পড়ানোর পরে আমি তামাদিটা ধরেছি উইলিংলি, ওকে? যাই হোক, ওগুলো আমার রিলিভেন্ট না। এখন একটা দলিল, চুক্তি কখন দলিলে রূপান্তরিত হয়? রেজিস্ট্রি হয়ে গেলে দলিলে রূপান্তরিত হয়, অর্থাৎ দলিলের রেজিস্টার্ড আছে, চুক্তির রেজিস্টার্ড নাই। দলিলের কি পাবেন? সবসময় রেজিস্টার পাবেন। মাগুরা থেকে দেখছেন হোসেন ভাই, পিপলস, অনেক ধন্যবাদ। তাহলে দলিল বাতিলের মামলা কত ধারায় করবেন? তাহলে লেখেন 39 যোগ 39 যোগ, এখন 39 যোগ 40 ডিভাইডেড বাই 91, 92, 95 ডিভাইডেড বাই, হ্যাঁ 91 যোগ 92 যোগ 95। মাগুরাতে আমার এক বন্ধু আছে, প্লাস বোন, আপনার অ্যাডভোকেট পারভিন আছে, মাগুরার মেয়ে, অনেক ট্যালেন্ট। খান মশিউর রহমান আছে, মাগুরার ছেলে। রিটেনের বই আমার মার্কেটে আপনার 1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, 1 সপ্তাহের মধ্যে এমসিকিউ পাবেন। রিল্যাক্স। তাহলে 39 যোগ 40 ডিভাইডেড বাই 91, 92, 95। তাহলে 39 হচ্ছে দলিল বাতিল, আর 40 হইল আংশিক দলিল বাতিল। এখন আংশিকের আর এক নাম হচ্ছে অংশত, আংশিক অংশবিশেষ, অংশত আংশিক অংশবিশেষ। তাহলে অংশত দলিল বাতিল আর শুধু দলিল বাতিল, আংশিক দলিল বাতিল,
দলিল বাতিল। আচ্ছা, তাহলে খেয়াল রাখেন যে শুধু দলিল বাতিল যদি থাকে সেক্ষেত্রে 39, আর আংশিক অংশত যদি থাকে সেক্ষেত্রে 40। আচ্ছা, তাহলে দলিল বাতিলের মামলা, যাবতীয় দলিল বাতিলের মামলা কত বছর বলছিলাম? 3 বছরের মধ্যে করবেন। আর আংশিক দলিলে বাতিলের মামলা? আচ্ছা, এখন একটা রেজিস্ট্রিকৃত দলিল আমরা কেমনে বুঝলাম? দেখেন, আপনি খেয়াল রাখবেন যে যে দলিলের আপনি পক্ষ নন, যে দলিলের আপনি পক্ষ নন, এমন ক্ষেত্রে আপনি চুক্তি বাতিলের মামলা করতে পারবেন না। পক্ষ ছাড়া চুক্তি বাতিলের মামলা হয় না, কিন্তু দলিল বাতিলের মামলা হয়। খেয়াল করেন, এই 5% জমি আপনাদের, আমি একটা ভুয়া দলিল বানায় নিয়ে আসছি, কোনো পক্ষ টক্ষ না, আমি একটা ভুয়া দলিল বানায় নিয়ে আসছি, জাল দলিল। সেক্ষেত্রে আপনি কি চুক্তি বাতিলের মামলা করবেন না দলিল বাতিলের মামলা করবেন? দলিল বাতিলের মামলা করবেন। কেন? চুক্তি বাতিলের মামলা করতে হলে চুক্তির পক্ষ থাকা আবশ্যক, দলিল বাতিলের মামলা করতে হলে দলিলের পক্ষ থাকার প্রয়োজন। তাহলে আপনার জমিতেও তো আমি একটা দলিল বানায় নিয়ে আসতে পারি। তা আমি প্রতারণামূলকভাবে একটা জাল দলিল আপনার জমির এগেনস্টে বানায় নিয়ে আসছি, প্রতারণামূলকভাবে একটা জাল দলিল। সেক্ষেত্রে এই দলিলটি বাতিলের জন্য কত ধারায় মামলা করবেন? 35 না 39? আর যদি দুইজনে একসাথে পক্ষ এরা করতাম, আমি একটু বাড়ায় নিতাম, তাহলে 35 ধারায় হইতো। তার মানে পক্ষগণ ব্যতীত কি দলিল বাতিলের মামলা করা যাবে? যাবে। চুক্তি বাতিলের মামলা পক্ষগণ যাবে না। আচ্ছা, তাও তো ভালোই, আপনার খারাপ কি? তাহলে একটা জাহাজ সমুদ্র যাত্রায় উপযুক্ত বলিয়া বিমা পলিসি করতে পবিত্র করে, সেক্ষেত্রে উক্ত জাহাজের বিমা পলিসির লোপ পাইতে আপনি কত ধারায় মামলা করবেন? 39 ধারাতে। বিমা পলিসি এর মধ্যেও প্রতারণা আছে, একদিন ক্লাস না করার ফল এটা। বিমা পলিসিরও প্রতারণা আছে, আর এখানেও প্রতারণা আছে। এটা আমার টপিকস না, আরেক বছর পর বুঝবেন, রিল্যাক্স, এটা আমার টপিকস না এখন। যাই হোক, এটা মুখস্থ করে নিয়েন যদি না বোঝেন। বিমা পলিসি, একটা টাইটানিক জাহাজ সমুদ্র যাত্রায় উপযুক্ত বলিয়া সে একটা দস্তখত করে প্রতারণামূলকভাবে সমুদ্র যাত্রায় উপযুক্ত বলিয়া দস্তখত করে। সে জানে যে একটা পাথরের টুকরা টাচ করে লাগলেই এটা ডুববে যাইবে, তারপরেও কয় আল্লাহ ডুবাইতে পারবে না। এটা প্রতারণা হয়েছে নি? হয়েছে। একটা এই ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মেডলাইফ ছিল বড় এনজিও। এখন এই টাইটানিক কোম্পানির কি আপনার হচ্ছে মেডলাইফের সাথে ছিল না এলিকোর সাথে ছিল একটা ছিল চুক্তি, এলিকোর সাথে ছিল একটা চুক্তি ছিল। আর যাই হোক, আমি অত বুঝি না, একটা চুক্তি ছিল যে এইটা ডুববে গেলে যাবতীয় ক্ষয়ক্ষতি দেবে। একদম দেউলিয়া হয়ে গেছিল এই টাইটানিক জাহাজের জন্য আলিকো কোম্পানি। মেডলাইফ পরে তাকে কিনে নেয়। আমি বুঝাইতে পারছি প্রতারণা করে কেমনে এতগুলা মানুষের টাকাগুলা টাইটানিক নিয়ে নিছে, বলতেছে এই জাহাজ কেউ ডুবাইতে পারবে না। পরে দেখা যায় টাইটান নামে একটা জাহাজকে কষামাজা করে একটু লম্বা করে টাইটানিক নাম দিয়ে সমুদ্র যাত্রায় উপযোগী বলে নামাই দেওয়া হয়েছে। জাহাজ কেউ ডুবাইতে পারবে না, এই কথা শুনি না। আমিও তো বিমা করতে পারি, বিমা পলিসি করতে উদ্যোগ নিছি, আমিও বিমা করছি, কিন্তু দেখা গেছে ওইটা যাইতে তলা ফুটা ডুবে গেছে। প্রতারণা করা হয়েছে না? বিমা পলিসি রেজিস্টার্ড করতে হয়। যে দলিলের রেজিস্টার্ড আছে, রেজিস্ট্রি বইয়ে আছে, সেই দলিল বাতিলের জন্য অবশ্যই 39 ধারায় যাব, 35 ধারায় যাওয়া যাবে না। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? আল্লাহ ভরসা যদি বুঝাইতে পারি, এত কিছু বুঝাইতেই চাই নাই। তাহলে দলিল বাতিলের মামলা কত বছরের মধ্যে? আচ্ছা, আমি একটু আপনার সাথে একটু খেলি। সবাই খেলে গেল, আমি খেলতে দোষ কোথায়? যেহেতু আপনি আজকে একটা পোশাক পরে আসছে খেলার, রেডি আপনি? চুক্তি নাকচের মামলা কত ধারায় করবেন বলেন?
বলেন। দলিল নাকচ, চুক্তি রদ, দলিল রদ, চুক্তি প্রত্যাহার, দলিল প্রত্যাহার। মামলা যদি বলি এখন এরকম না যে আপনার হচ্ছে কত বছর, চুক্তি প্রত্যাখ্যান, ধাক্কা লাগতেছে না, ধাক্কা লাগতেছে। চুক্তি প্রত্যাখ্যানের মামলা 1 বছর, দলিল প্রত্যাখ্যান, চুক্তি প্রত্যাহার, দলিল প্রত্যাহার, চুক্তি রদ, চুক্তি রহিত, চুক্তি নাকচ, চুক্তি খারিজ, দলিল খারিজ। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আমার মনে হয় এগুলো আপনারা বুঝতে পারছেন। তাহলে জমি নিয়ে মামলা হলে কি করবেন আমি বুঝাইতে চাইছিলাম। আমার টপিক ছিল এটা যে জমি নিয়ে মামলা হলে কত বছরের মধ্যে মামলাটি দায়ের করতে হবে। তাহলে বায়না করার পরে কত বছরের মধ্যে মামলা করবেন? বায়না করার পর, বায়না 6 মাস অতিবাহিত হওয়ার পর 1 বছর, কারণ বায়নার তো একটা টাইম আছে। 6 মাস পরে 1 বছর। আমি বুঝাইতে পারছি কথাটা? বায়নার একটা টাইম আছে না? হ্যাঁ হ্যাঁ, এক্সিলেন্ট। তাহলে বায়না বাতিল হয় কতদিন পরে? বায়না বাতিল হবে 6 মাস। রিল্যাক্স। আমার মনে হয় যে জমি নিয়ে আপনাদের আর কারো কোনো প্রবলেম থাকা উচিত না। তারপর আজকে নতুন ক্লাস করতেছি, এরকম কেউ আছি নতুন? কিছুটা কি বুঝতে পারতেছি হালকা? একটু বেসিক না থাকলে আসলে এগুলা বুঝাইতে কষ্ট হবে। মানে আমরা এর আগে একটা সাবজেক্ট শেষ করে আসছি, এই কারণে ওরা একটু বুঝতে পারতেছে। তাহলে আমি কারে যে দৌড়মো এই জায়গায়, যারে আমার ভালো লাগে তারে দৌড়ি। আপনি বলেন, আপনি কাছাকাছি আছেন, আঙ্গুল আছে কয়টা? আরে কই দেন, তারা একটু বলতে দেন এখানে আঙ্গুল কয়টা? সিদ্ধান্তের সই আপনি আঙ্গুল 5টা আছে। চলেন, বুঝে গেছে স্যার রে কি কইতে হইবে। রিল্যাক্স। দখল পুনরুদ্ধারের মামলা দায়েরের তামাদিকাল এক্সিলেন্ট। দখলে হুমকি আসলে মামলা দায়েরের তামাদিকাল ভুল বলছে পিছনে ওরা। ওদেরকে এরপর নিয়ে আসবেন, যা নিয়ে আসতে পারেন আসবেন এরপর থেকে। 6 বছর। তাহলে দখলে যদি হুমকি আসে নিষেধাজ্ঞার মামলা, তাই না? দখলে হুমকি আসলে কি নিষেধাজ্ঞার মামলা, অধিকারে হুমকি আসলে 42 ধারায় ঘোষণার মামলা। তাহলে দখলে হুমকি আসলে কিসের মামলা করবেন? নিষেধাজ্ঞার মামলা। কত বছরের মধ্যে করবেন? রিল্যাক্স। তাহলে দখলচ্যুত হইলে 6 মাস, দখলে হুমকি আসলে বা দখলচ্যুত করার যদি হুমকি দেয় সেক্ষেত্রে 6 বছর। মিল আছে না? এরপর যদি আমি অন্যের জমি দখলে থাকি 12 বছর, সেক্ষেত্রে জমি আমার হয়ে যায়। সত্য অর্জন হয়েছে না? তাহলে দখলচ্যুতের মামলা কত? 6 মাস। দখলের হুমকি ওকে। এখন যদি বলে দখল পুনরুদ্ধার, এই শব্দটা এমসিকিউর জন্য নয়, রিটেনের জন্য 842। দখল পুনরুদ্ধার এমসিকিউর জন্য নয়, রিটেনের জন্য 842। কারণ দখল পুনরুদ্ধার তো আমার পিতার সম্পত্তিও পুনরুদ্ধার করতে পারি, আমি পৈতৃক সম্পত্তিও তো আমি পুনরুদ্ধার করতে পারি, তাই না? যাই হোক, এগুলো আপনারা সব বোঝেন, আমার এইটা বিষয় না। এখন আমার টপিকস, যেহেতু আমি 2টা টপিক্সে আজকে হাজির হয়েছি, জমি জমা নিয়ে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে কত বছরের মধ্যে মামলা করবেন, যেদিন থেকে জানতে পারবেন সেদিন থেকে মামলা দায়েরের তামাদিকাল শুরু হবে। 91 অনুচ্ছেদের মতে দলিলের যদি তামাদিকাল উল্লেখ না থাকে, দলিলের যদি তামাদির বিধান না থাকে, দলিলের যদি তামাদির সময়সীমা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে দলিল বাতিল 3 বছরের মধ্যে করতে হবে। তাহলে একটা ঝামেলা না? ঝামেলা। আমি তো জানি 100 টাকা দিবেন, এটা শিখাইলে দিবেন কি না? দেন, আছে আছে, দিবে। সুনাম আছে, প্রচুর সুনাম।
দিবেন কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে নতুন নতুন যে জিনিসগুলো বুঝতে চাচ্ছেন, এই যে কোন জায়গায় বুঝতে চাচ্ছেন বলেন বলেন। হ্যাঁ, এইখানে বুঝতে চাচ্ছেন বিধান নাইটা বুঝতে চাইতেছেন, মাথা হ্যাং হয়ে যাচ্ছে। সময়সীমা উল্লেখ নাইটা বুঝতে চাইতেছেন, বুঝতে চাইতেছেন যে যেখানে তামাদিকাল উল্লেখ নাই সেক্ষেত্রে কি হবে। তাহলে একটা ছোট করে হেডলাইন লেখেন, বিধান নাই, সময়সীমা উল্লেখ নাই, তামাদি নাই। বিধান নাই, বিধান আমাদের হিন্দু ছেলেটা, হ্যাঁ। বিধান নাই, সময়সীমা উল্লেখ নাই, সময়সীমা উল্লেখ নাই, তামাদি নাই। ওকে, তাহলে দলিল বাতিলের 91 3 বছর, অনুচ্ছেদ 91 দলিল বাতিলের 3 বছর লিখেছি। অনুচ্ছেদ 120 নিষেধাজ্ঞা ঘোষণা 6 বছর, মামলায় 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 120 মামলায় বিধান নাই, সময়সীমা উল্লেখ নাই, তামাদি নাই। অনুচ্ছেদ 91 দলিল বাতিল 3 বছর, আর 120 মামলা। আপনারা কিন্তু বুঝতে যাচ্ছেন, লিখতেছেন না অযথা। বলছি লেখেন, বুঝাইতে তো চাচ্ছি না। মামলা 120 6 বছর। লিখেছেন? তাহলে 181 182 লিখেছেন? বিধান না থাকলে 3 বছর। রিল্যাক্স, এইবার কলম রাখেন, আর কিচ্ছু করেন না। এবার কলম রাখেন, দেখেন মামলার বিধান না থাকলে 6 বছর, দলিল বাতিলের মামলার বিধান না থাকলে 3 বছর, ডিক্রিজারির বিধান না থাকলে 3 বছর, দরখাস্তের বিধান না থাকলে 3 বছর। একবার বলেন। আর রিল্যাক্স, মামলার বিধান না থাকলে 6 বছর, দলিল বাতিলের বিধান না থাকলে 3 বছর, ডিক্রিজারির বিধান না থাকলে 3 বছর, দরখাস্তের বা আবেদনের বিধান না থাকলে 3 বছর। রিল্যাক্স রিল্যাক্স। বাবা পড়ায় দিলাম বিধান নাই, আর বললো বিধান গেছে কোথায়? বিধান তো পাশের বাড়ি গেছে টিভি দেখতে। আসছে কি? সময়সীমা উল্লেখ নাই, সময়সীমা উল্লেখ নাই। মামলার সময়সীমা উল্লেখ না থাকলে কত বছরের মধ্যে মামলা? 6 বছর। দলিল বাতিলের মামলার উল্লেখ না থাকলে, সময় উল্লেখ না থাকলে 3 বছর। ডিক্রিজারির সময়সীমা উল্লেখ না থাকলে 3 বছর। দরখাস্ত বা অ্যাপ্লিকেশনের সময়সীমা উল্লেখ না থাকলে, রিল্যাক্স। শিখাই দিলাম বিধান নাই, সময়সীমা উল্লেখ নাই। এবার আসছে তামাদি নাই। এবার আসছে কি বলেন? তামাদি নাই। তাহলে মামলার তামাদি উল্লেখ না, তামাদি না থাকলে কত বছরের মধ্যে মামলা? কত নং অনুচ্ছেদ? 120 নং অনুচ্ছেদ। রিল্যাক্স। দলিল বাতিলের তামাদি উল্লেখ না থাকলে কত দিনের মধ্যে মামলা? 3 বছরের মধ্যে। ডিক্রিজারি ও আবেদনে উল্লেখ না থাকলে কত দিনের মধ্যে? এখান থেকে একটা প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন প্রতি বছর আসে।
ওকে, 100 টাকা পাই কিন্তু, লাভ হয়েছে না? আচ্ছা, তাহলে এবার আমি এগুলো বাদ দেন, ক্লোজ। কলমের মুখ বন্ধ করেন, আপনার মুখ খোলেন, বন্ধ করেন, কাগজ কলম বন্ধ করেন। আমি গত ক্লাসে আপিল রিভিশন নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম যে আপিল কতদিনের মধ্যে দায়ের করতে হবে, রিভিউ কতদিনের মধ্যে দায়ের করতে হবে, আর রিভিশনের কোনো তামাদি আইনে উল্লেখ নাই। তাহলে রিভিশন কতদিনের মধ্যে দায়ের করতে হবে? কোনো সময়সীমা নাই। তাহলে এইভাবে বলা যায় না কিসের বিধান নাই, কিসের সময়সীমা উল্লেখ নাই, কিসের তামাদি উল্লেখ নাই, রিভিশনের উল্লেখ নাই। আমি বুঝাইতে পারছি, এখানেও এটা রিলিভেন্ট হইতে পারে। তাহলে আপিল কতদিনের মধ্যে করতে হবে এরকম যদি একটা বিষয় থাকে, সেক্ষেত্রে অনুচ্ছেদ 157 থেকে 150 থেকে 157 পর্যন্ত আপিল আছে। ধরে নেন এই 4-5টা আর্টিকেল আপনি যদি মুখস্থ করে নেন, সেক্ষেত্রে একটা প্রশ্ন এখান থেকে কমন পাবেন। 150, 151, 152, 153, 154, 155, 156, 157। তাহলে আমরা একটু ছোট করে নেই, 150 আর্টিকেল, হ্যাঁ 150 লিখতে চান লেখেন না, একটু পরে, এগুলো সব বইয়ে আছে, আমিও দিয়ে দিব না বাদ। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কতদিন? 7 days। এই 7, 60, 62, 60, 60, 7, আবার 7 বললে দেখা যায়, 7 বললে 4 শোনা যায়। 7 days। আচ্ছা, 7 দিন, 150 অনুচ্ছেদ বলেন। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 150 অনুচ্ছেদ। তা এই হাইকোর্টে একটা প্রশ্ন আসছে, একটা প্রশ্ন এবার কিন্তু খুব আকুপাকু খাচ্ছে প্রশ্নটা হলো যে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে একটা আপিল চেয়েছে। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপনি আপিলটা করবেন কোথা থেকে বলেন? 150 নং অনুচ্ছেদ অনুযায়ী 7 দিনের মধ্যে হাইকোর্টে করতে হবে। কিন্তু এইটা তো আপনার বলছি যে দণ্ডবিধির তামাদি, অর্থাৎ দণ্ডবিধি আইনে যে মামলাগুলো দায়ের করা হবে, সেই মামলাগুলোর ক্ষেত্রে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, দণ্ডবিধির যে 10টা ধারা আছে মৃত্যুদণ্ডের, সেই 10টা ধারা যে কোনো একটাই মৃত্যুদণ্ড যদি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি 7 দিনের মধ্যে কি করতে যাবেন? আপিল করতে যাবেন। কিন্তু প্রশ্নটা হয়েছে নারী শিশুতে মৃত্যুদণ্ড পাইছে, নারী শিশুতে সে কি পেয়েছে? মৃত্যুদণ্ড পেয়েছে। সেক্ষেত্রে আপিলের সময়সীমা কতদিন বলতে পারবেন কেউ? নারী শিশুতে মানে হাইকোর্টে আসবেন আপিলের 2 মাস। থ্যাংক ইউ। কত ধারা এটা বলতে পারবেন? 24 না 28? একটু দেখেন তো, 28? একটু দেখেন, একটু দেখা বলেন, আমার মাথায় নাই এখন। আচ্ছা, তার মানে এই আর্টিকেলের অনুচ্ছেদের প্রত্যেকটা আর্টিকেল মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না হলেও ফৌজদারি দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইহা মূল মামলার যে সকল দরখাস্ত আছে, সকল দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এগুলো একটাও কি বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিশেষ আইনে বলাই আছে যে ওর বিরুদ্ধে কতদিনের মধ্যে আপনি হাইকোর্টে চলে যাবেন। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? তাহলে আপনার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবেন? 7 days। এখন এবার এটা প্রতিবারই পড়াই, আপনাদের যে নতুন করে পড়াচ্ছি আসছে এরকম না। 151 থেকে জুডিশিয়ারিতে প্রশ্ন আসছে, আপনাদের আসবে। 17তম গেল না?
17তম জুডিশিয়ারিতে প্রশ্ন আসছে 151 থেকে। তাহলে 151 হাইকোর্টে মূল এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আপিল, বলেন একবার। আওয়াজ পাই নাই কিন্তু। আমি কিন্তু থরের বড় ভাই ধর, আমারও আছে কিন্তু। তাই একবার বলার পর যদি বলে আওয়াজ পাই না, তখন তো আর একবার বলতে হবে। যদি হইতো যে এটা কেটা কেটা জান্নাতে যাইতে সাল্লা পায়ে উঠতেন। আবার যদি কইতাম কে কে পাস করতে চান, কয় স্যার আমি আমি আমি। আরে বাবা, পাস না করতে চাইলে এখানে আসছেন কেন? এটা জিজ্ঞেস করার দরকার আছে কোনো? রাজা ভাই, দুঃখজনক। তাহলে হাইকোর্টে মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আপিল 20 দিন। হাইকোর্টে মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আপিল 20 দিন। আবার 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 রিল্যাক্স। এখন শব্দটা কিন্তু জাদু, ভিতরেও মধু আছে। দেখেন, হাইকোর্টে মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আপিল, তার মানে হাইকোর্টে যে সকল মূল মামলা দায়ের করা যায়। তাহলে হাইকোর্টে মূল মামলা দায়ের করা যায় 5টা রিট, এছাড়া আর কোনো হাইকোর্টে মূল মামলা হয় না। অর্থাৎ এই রিটের আপিল কোথায় যাবেন? কতদিনের মধ্যে যাবেন? আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ এই 5 প্রকার রিটের ক্ষেত্রে হাইকোর্টে মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আপিল আপনি 20 দিনের মধ্যে করবেন। এছাড়া কিন্তু হাইকোর্টে মূল মামলা দায়ের করা যায় না। হাইকোর্টে কয়টা মূল মামলা দায়ের করা যায়? 5টা রিট মামলা। এই 5টা রিট মামলার ক্ষেত্রে আপিল কত দিনের মধ্যে করবেন? এইখানে আরও একটা কথা মাথায় রেখে নিতে পারেন যে রিভিউ 20 দিন, হাইকোর্টে মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন রিভিউ 20 দিন, আপিল 20 দিন, মাথায় রেখে নিতে পারেন। হ্যাঁ, রিভিউ 20 দিন। রিল্যাক্স রিল্যাক্স, মাথা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তাহলে 150-এ কত দিন? 151-তে কত দিন? তাহলে 152। ওইভাবে না, এখন 100 সবাই লিখতেছেন যেহেতু, তাহলে লিখে নেন 152। তার কাছে শীট আছে। 100 কত? 52। তাহলে 152-তে বিরক্ত হচ্ছেন? অধস্তন, অধস্তন আদালতে বা নিম্ন আদালতে, অধস্তন আদালতে বা নিম্ন আদালতে অধস্তন আদালতে বা নিম্ন আদালতে বা জেলা জজের নিকট বা অতিরিক্ত জেলা জজের নিকট বা দেওয়ানি নিম্ন আদালতে আপিল 30 দিন। নিম্ন আদালতে আপিল 30 দিন। রিল্যাক্স। তাহলে দেওয়ানি অধস্তন আদালতে আপিল কতদিন? দেওয়ানি নিম্ন আদালতে জেলা জজের নিকট, অতিরিক্ত জেলা জজের নিকট, হাইকোর্ট ভিন্ন আপিল 30 দিন।
তাহলে হাইকোর্ট ভিন্ন আপিল কতদিন? অধস্থান আদালতে, জেলা জজের নিকট, অতিরিক্ত জেলা জজের নিকট। আহারে, তাহলে 154 লেখেন। ফৌজদারি হাইকোর্ট ভিন্ন আপিল, ফৌজদারি হাইকোর্ট ভিন্ন আপিল বা অধস্তন বা নিম্ন আদালতে, অধস্তন বা নিম্ন আদালতে, অধস্তন বা নিম্ন আদালতে বা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের নিকট আপিল বা মহানগর দায়রা জজের নিকট আপিল 30 দিন। অনেক কিছু লুকিয়ে আছে এর মধ্যে, বুঝতে পারতেছেন? মহানগর দায়রা জজ এর নিকট আপিল 30 দিন। লিখেছি। তাহলে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে কতদিনে আপিল? দেওয়ানি আপিল, দেওয়ানি মূল হাইকোর্টে মূল এখতিয়ার সম্পন্ন আপিল বললেই 20 দিন হবে। তাহলে দেওয়ানি নিম্ন আদালতে আপিল, ফৌজদারি নিম্ন আদালতে আপিল। খুবই ভালো। তাহলে লেখেন 155। হ্যাঁ, হাইকোর্টে ফৌজদারি আপিল বা উচ্চ আদালতে আপিল, হাইকোর্টে ফৌজদারি আপিল, উচ্চ আদালতে আপিল। ওইভাবে হবে না, আর ওইভাবে কিন্তু হবে না। ওইটার সাথে মিলাই একটু লিখবেন, শুনে লিখবেন, হবে না। ভিন্ন কথা বলতেছি, বন্ধ করেন, বন্ধ করেন, কখনোই না। এই কারণে সিট দিলে যদি লাভই হইতো তাহলে তো সবাইকেই দিতাম। হাইকোর্টে ফৌজদারি আপিল বা উচ্চ আদালতে আপিল। রিল্যাক্স। 60 দিন লিখছি। হ্যাঁ, তাহলে দেখেন, হ্যাঁ, ফৌজদারি কিন্তু উচ্চ আদালতে 60 দিন, নিম্ন আদালতে। আর দেওয়ানি কিন্তু আপাতত 2টা পাইছি, একটা পাইছি 20 দিন, আরেকটা পাইছি 30 দিন। তাহলে হাইকোর্টে দেওয়ানি মূল এখতিয়ার সম্পন্ন আপিল 20 দিন, আর জেলা জজের নিকট আপিল 30 দিন, তাই তো? আচ্ছা, তাহলে 156 লেখেন। লিখেছেন? দেওয়ানি হাইকোর্টে আপিল। ওকে, দেওয়ানি উচ্চ আদালতে আপিল।
90 দিন। এখন এইগুলা কিন্তু দিন দিন হচ্ছে, মাস হচ্ছে না, কিন্তু খেয়াল করতেছেন। এখন প্রশ্ন যদি দিন চায় সেক্ষেত্রে দিন দিবেন, প্রশ্নে যদি মাস চায় মাস দিবেন, প্রশ্ন যদি দিন চায় কার্য দিবস থাকে, দিন কার্য দিবস একই সাথে থাকলে কার্য দিবস গুরুত্ব পাবে, তাই তো? বস বসে খাবে লস। এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে। উচ্চ আদালতে দেওয়ানি আপিল 90 দিন। হ্যাঁ, উচ্চ আদালতে দেওয়ানি আপিল 90 দিন। উচ্চ আদালতে ফৌজদারি আপিল ঝামেলা আছে। হ্যাঁ, তাহলে হাইকোর্টে মূল এখতিয়ার সম্পন্ন আপিল, হাইকোর্টে মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আপিল 20 দিন, আর হাইকোর্টে দেওয়ানি আপিল 90 দিন, তাই না? তাহলে ফৌজদারি আপিল হাইকোর্টে, আর নিম্ন আদালতে 30 দিন। আচ্ছা, এইটা কি ক্লিয়ার? ক্লিয়ার না হইলে কিন্তু আগাবো না। ক্লিয়ার? আঙ্গুল আছে কয়টা? 5টা আঙ্গুল আছে। আরেকটা দিন কি তাইলে দিব আর্টিকেলের জন্য? আরেকটা দিন দিব, আমার সমস্যা নাই, দিতে পারে আরেকটা দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি খেয়াল করেন। হাইকোর্টে মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আপিল দেওয়ানি নিম্ন আদালতে 30 দিন, উচ্চ আদালতে 90 দিন, কাহিনী খালাস। ওকে, শেষ। তাহলে হাইকোর্টে মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আপিল, নিম্ন আদালতে দেওয়ানি আপিল, উচ্চ আদালতে দেওয়ানি আপিল, এটুক শেষ। এবার আসি ফৌজদারিতে। ফৌজদারিতে প্রথমেই তো এটা বললে সমস্যা হয়, বুঝতে পারছেন? ভিডিওতে বিভিন্ন ঝামেলা স্ট্রাইক মারে। তারপরে হচ্ছে আপনার নিম্ন আদালতে ফৌজদারি আপিল 30 দিন। ফৌজদারি নিম্ন আদালত 2টা। এখন এইটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা, মহানগর দায়রা, অতিরিক্ত দায়রা, এদেরকে ধরে দিতে হবে নিম্ন আদালত। অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকটও আপিল করা যায়, দায়রার নিকটও আপিল করা যায়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকটও 30 দিনের মধ্যে আপিল করবেন, দায়রার নিকটও 30 দিনের মধ্যে আপিল করবেন। অর্থাৎ ফৌজদারি নিম্ন আদালত 30 দিনের মধ্যে আপিল। আর হাইকোর্ট বা উচ্চ আদালতে 60 দিনে আপিল। আর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটা তো পড়ায়া দিলাম। এখানে একটা টেকনিক আছে, যখন আপিল পড়াইছি বা পড়াবো বা কোনো কালে যারা করেন নাই ক্লাস তারা করবেন, বিচলিত হওয়ার কিছু নাই। এটা হচ্ছে 5 বছর পর্যন্ত আপিল হবে নিম্ন আদালতে, 5 বছরের উপরে যাবে হাইকোর্টে। তাহলে 5 বছর পর্যন্ত আপিল হবে দায়রায়, 5 বছর পর্যন্ত আপিল হবে কোথায়? 5 বছরের উপরে যাব কোথায়? রিল্যাক্স। আবার 5 কোটি টাকা, কত? 5 কোটি টাকা। আর 5 বছর আলাদা নাকি? নাকি একই? আলাদা, একটা দেওয়ানি একটা ফৌজদারি। তাহলে 5 বছর পর্যন্ত ধরে নিব দায়রা, 5 বছরের উপরে 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজ। আর 5 কোটি টাকার উপরে কার কাছে যাব? তাহলে ডিক্রির টাকা 5 কোটি টাকা পর্যন্ত হইলে জেলা জজ, আর ডিক্রির টাকা 5 কোটি টাকার উপরে হইলে রিল্যাক্স। তাহলে এখানে এই ধরনের প্রশ্ন হয়। পড়ায় দিছি কি আর দেখেন প্রশ্নের ধরন কি, দেখা যাবে ফটোকপি পাওয়া যাইতেছে, তাও জাপসা। পড়ায় দিছি কি প্রশ্ন হইতেছে কি যে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল। তাই দেখেন আপনাদের পাশ করা মুখে আমরা পড়ায় দিছি কি আর কি উত্তর দিতেছেন। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল? 60 দিন। কারণ 5 বছরের উপরে কারাদণ্ড দিলে কোথায় আপিল করবেন? হাইকোর্টে আপিল করবেন।
এখন প্রশ্ন আইতেছে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে কতদিনে আপিল, যা আমার তামা দিয়ে উল্টাইলেও পাওয়া যাইবে না। যা তামা দিয়ে টোটাল আমার প্রশ্নপত্র যা আছে সব ফইরা লাইলেও পাওয়া যাবে না। প্রশ্ন করতেছে কোথা থেকে? ঝামেলা না বলেন? সরকারি প্রশ্ন, ওগুলো তো আর রিপিট হচ্ছে না সব। আমার কথা বুঝতে পারতেছেন? ওই প্রশ্নগুলো দেখা যাচ্ছে এই ধরনের প্রশ্ন আসতেছে, তাহলে আমরা বিপদে পড়ে যাচ্ছি। জাস্ট এইখানে কালকে থেকেই শব্দটা ভাবতেছি, ডেলিভারি দিতে পারতেছি না। সেই শব্দটা হচ্ছে অসাধারণ জ্ঞানে সাধারণ হইতে হবে। অসাধারণ সাধারণ জ্ঞান লাগবে, বুঝিয়ে পারতেছি না? যেটাকে অসাধারণ সাধারণ জ্ঞান লাগবে, অসাধারণ সাধারণ জ্ঞান লাগবে। এখানে আপনার অসাধারণ জেনারেল নলেজ আর যা কিছু সাধারণ জ্ঞান হিসেবে পাইছে আল্লাহর রহমতে। আমি জীবনের প্রথম মার খাইছি সাধারণ জ্ঞানে, ওই 26শে মার্চ আর 16ই ডিসেম্বর উল্টায় পাল্টায় যায়। ছোটবেলা প্রথম মার খাইছি জীবন রে বাবা, 26শে মার্চ আর 16ই ডিসেম্বর উল্টায় পাল্টায় যায়। মানে মার খাওয়ার পর টের পাইছি যে পরেরটা হইবে। আপনাদের মতো 90 দিন খাওয়ার পর টের পাই যে ভুল হইলে 60 দিন। ঠিক আছে? তাহলে আমাদের আপিল শেষ, একটা আপিল বাকি আছে 157। তাহলে 157 হলো সানডে ওয়ানডে ক্লোজ, অর্থাৎ খালাস। অ্যাকুইটাল, অ্যাকুইটাল বা খালাস, অ্যাকুইটাল বা খালাস এর বিরুদ্ধে আপিল করবেন 417, তাই না? আর তামাদি আইনের অনুচ্ছেদ 157, দুইটা জায়গা দিয়ে 417। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধির ধারা 417 আর তামাদি আইনের অনুচ্ছেদ 157। রিল্যাক্স। তার মানে খালাসের বিরুদ্ধে দুইটা জায়গা কাজ করতেছে, তামাদি এবং ফৌজদারি একসাথে কাজ করতেছে খালাসের বিরুদ্ধে আপিল। কলম কি আর সাথে রাখতে বলি? রাখেন। কলমের মুখ বন্ধ করে নিজের মুখ খোলেন, ভালো হবে। মুখটা কলমের মুখ বন্ধ করে দেন, কলমটাকে একটু রেস্ট দেন, ও তো ভেঙে পড়বে। রেস্ট দেন। আর মাথা আপনারই কাজ করেন, আর কলমের মাথা কিভাবে কাজ করবে বলেন? রেখে দেন। এতবার বলার পরও আনোয়ার যদি কলম না রাখেন তাহলে কিন্তু হাতের মধ্যে হালকা করে একটু কলম ব্যথা পাবে। প্রথমেই বলছি যে আপনারা করেন কি, একটা শব্দ শুনে ঝাঁপায়া পড়েন লিখতে। বলছি যে ওই সেন্টেন্সটা একবার মনে মনে ঠিক করে নেন বা জোরে জোরে ঠিক করে নেন, তাহলে লিখতে সুবিধা হবে। শব্দ একটা পাওয়ার পর ওইটা লেখার পর আর একটা খুঁজে নেয়, মাথায় থাকে না, নিয়ম তো তাই। একবার বলে নেন। ওকে, রিল্যাক্স। বাদী বা ফরিয়াদি খালাসের বিরুদ্ধে 60 দিনের মধ্যে আপিল করবে ফৌজদারি কার্যবিধির 417 ধারা অনুসারে। বাদী বা ফরিয়াদি খালাসের বিরুদ্ধে আপিল করবে ফৌজদারি কার্যবিধি 417 ধারা অনুসারে 2 মাসের মধ্যে বা 60 দিনের মধ্যে। এখন বাদীর আর এক নাম ফরিয়াদি। ফরিয়াদির দেখেন, ফৌজদারি মামলা কিন্তু দায়ের করে সংবাদদাতা। সংবাদদাতা, ফরিয়াদি, বাদী, অভিযোগকারী, অভিযোগ দায়েরকারী, তাই না? এরা খালাসের বিরুদ্ধে আপিল করবে কত দিনের মধ্যে? 60 দিন বা 2 মাসের মধ্যে। এটা কত ধারায় আছে? 417 ধারাতে 2 মাস আসে না, 60 দিন আছে? কেউ বলতে পারবেন? এটা হোমওয়ার্ক দেখেন, মনে হয় না 2 মাস লাগতেছে। এটা যে কোনো আদালত বাবা, বাদী করলেই হবে। বাদী, ফরিয়াদি, সংবাদদাতা খালাসের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করবে? 60 দিনের মধ্যে। সেটা নিম্ন আদালতও হইলে 60 দিন, উচ্চ আদালত হইলেও কি 60 দিনই হবে। দেখেন, রাষ্ট্রপক্ষ আবার লেখা শুরু করছে, প্লিজ বলবোই না।
কলমটাকে কষ্ট দিয়েন না, বন্ধ করেন, কলমটা করেন। যেটা বলতে যাচ্ছি, সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ, পাবলিক প্রসিকিউটর বা পিপি বলেন। আবার 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 খালাসের বিরুদ্ধে 6 মাসের মধ্যে আপিল করবে 157 অনুসারে, 157 অনুচ্ছেদ অনুসারে। রিল্যাক্স। তাহলে এখন তো লিখতেও পারবেন, বলতেও পারবেন, তাই না? তাহলে বাদী খালাসের বিরুদ্ধে আপিল করবে কত দিনের মধ্যে? 60 দিন না 6 মাস? 2 মাস। ফরিয়াদি সরকার খালাসের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করবে? রাষ্ট্রপক্ষ খালাসের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করবে? পাবলিক প্রসিকিউটর খালাসের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করবে? পিপি খালাসের বিরুদ্ধে, ফরিয়াদি 2 মাস, সংবাদদাতা, অভিযোগকারী। দিলাম তো পরে, এটা পরীক্ষার হলে গেছেন, প্রশ্ন পাইছেন, এবার দেখেন কি সমস্যা। পড়ানোর সাথে আসলে প্রশ্নের কোনো মিল নাই। তারপরে কয় যে আমি যা ফরাম সব বাইবে, পরীক্ষার পরে বোঝা যাবে যে কে কি আসে আর কে না আসে। 3-4 দিন ফোন বন্ধ করে রাখবে, কিন্তু আমিও রাখতে পারি যদি এরকম প্রশ্ন হয় যে খালাসের বিরুদ্ধে আপিল কত দিন। পড়লাম বাদী পক্ষ 60 দিন, সরকার 6 মাস, কিন্তু এগুলো কিছু না দিয়ে প্রশ্নটা আইছে খালাসের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করতে হবে। ঝামেলা না? তাহলে ফ্ল্যাট কোশ্চেন যখন হবে আর্টিকেলের থেকে ধারাকে প্রাধান্য দিতে হবে। আমি বুঝাইতে পারছি কথাটা? যখন ফ্ল্যাট কোশ্চেন হবে তখন আর্টিকেলের থেকে কাকে প্রাধান্য দিতে হবে? ধারাকে প্রাধান্য দিতে হবে। তাহলে 100% 60 দিন। তাহলে ফ্ল্যাট কোশ্চেন হয়েছে খালাসের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল? 60 দিনের মধ্যে আপিল। বুঝাইতে পারছি কথা? বাদী পক্ষ কত দিনের মধ্যে খালাসের বিরুদ্ধে আপিল করবে? বিবাদী পক্ষ কত দিনের মধ্যে করবে? 60 দিন। সরকার পক্ষ দিয়ে প্রশ্ন হইছে, রাষ্ট্রপক্ষ, পাবলিক প্রসিকিউটর। রিল্যাক্স। স্মল কজেস কোর্টে খালাসের বিরুদ্ধে, ভুল বলতেছি, স্মল কজেস কোর্টে 15 দিনের মধ্যে আপিল করতে হয়। লিখে নেন, স্মল কজেস কোর্ট বা সংক্ষিপ্ত বিচারিক আদালত। এটা ঘুরায় আমাকে একটা ভিডিও দেওয়া যায় না? ফ্ল্যাট করে ধরে, এইভাবে ধরে। স্মল কজেস কোর্টে বা সংক্ষিপ্ত বিচারিক আদালত বা সংক্ষিপ্ত বিচারের আদালতে, স্মল কজেস কোর্টে বা সংক্ষিপ্ত বিচারিক আদালতে বা সংক্ষিপ্ত বিচারের আদালতে 15 দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়। 15 দিনের মধ্যে কি আপিল দায়ের করতে হয়? তা বাবা, এর পাশে রিভিউ লেখা যায় না? এর পাশে রিভিউ লেখা যায় না? যায়। একটা টেকনিক শিখাই দেই, দিব দিব। এই এক্সিলেন্ট। যেখানে আপিল করা যাবে সেখানে রিভিউ করা যাবে। বলেন, লেখেন না? যেখানে আপিল করা যাবে সেখানে রিভিউ করা যাবে। আপিল করলে রিভিউ চলে না, রিভিউ করলে আপিল চলে না। চুল কাটিলে একা না। ঠিক আছে, তাহলে আপিল ফার্স্ট চয়েস। এর কারণ হইল রিভিউ করতে হয় যে আদালত জিকির রায় প্রদান করে সেই আদালতে, একই আদালতে। আদালতের সময় নষ্ট হয় না আপনি রিভিউর আবেদন করলে? আদালত বিরক্ত হয় না আপনি রিভিউর আবেদন করলে? বলবে যে উচ্চ আদালতে যান, আপনি আপিল করেন, তারে জ্বালান। আবার আপনি পরে মামলা নিয়ে আসলে আপনাকে রায় দিবে না, মামলাই নিবে না। বলবে আপনি তো আমার রায়ের প্রতি সন্তুষ্ট না, আপনি তো সম্মান দেখান না, আপনি কেন আসছেন আমার কাছে? অন্য কোর্টে যান। আমি বুঝাইতে পারতেছি কথাটা? এর জন্য আমাদের দুইটার ফার্স্ট চয়েস কোনটা হবে? আপিল ফার্স্ট চয়েস হবে। আপিলে যদি আমরা না করি সেক্ষেত্রে আমরা রিভিউ করব। দুইটা একসাথে হবে না। একই সাথে 2 করলে খারিজ পাবেন বিনামূল্যে। যে কোনো একটা আপনাকে করতে হবে। তাইলে আমি স্মল কজেস কোর্টে যদি আপিল করি কত দিনের মধ্যে করব? রিভিউ 15 দিন। আপিল, রিভিউ, স্মল কজেস কোর্ট।
তাহলে মূল দেওয়ানি, হাইকোর্টে মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আপিল কতদিন? হাইকোর্টে মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন রিভিউ কতদিন? 20 দিন হবে। রিল্যাক্স। এবার দেওয়ানি হাইকোর্টে আপিল কতদিন? হ্যাঁ, 90 দিন। দেওয়ানি হাইকোর্টে আপিল 90 দিন। তাহলে দেওয়ানি রিভিউ কয় দিন? তাও 90 দিন। দেওয়ানি নিম্ন আদালতে আপিল কতদিন? 30 দিন। স্মল কজেস কোর্টে আপিল কতদিন? ভালোই তো পারেন, ভালোই তো বলতেছেন, ভালোই পারতেছেন। রিল্যাক্স। আর একটু আগায়, আর একটু, অল্প একটু। আপিল ও রিভিশনাল দরখাস্ত মঞ্জুর হইলে 3 মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। আপিল ও রিভিশনাল দরখাস্ত মঞ্জুর হইলে 3 মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। তাহলে আপিল নিষ্পত্তির সময়কাল কতদিন? রিভিউ নিষ্পত্তির সময়কাল কতদিন? কয় মাস? রিভিশনাল নিষ্পত্তির সময়কাল 3 মাস। দেখেন এইখানে একটা ঝামেলা আছে, বলবো। রিভিশনের কোনো তামাদি আইনে উল্লেখ নাই, কিন্তু রিভিশন নিষ্পত্তির তামাদিকাল 3 মাস। বাদীর ত্রুটির কারণে যদি রিভিশনের দরখাস্ত খারিজ হয়, তা 15 দিনের মধ্যে পূর্ণ বহালের আবেদন করতে হয়। কি বলছি একবার বলেন? বাদীর ত্রুটির কারণে যদি রিভিশনের দরখাস্ত খারিজ হয়, তা 15 দিনের মধ্যে পূর্ণ বহালের আবেদন করতে হয়। কিন্তু রিভিশনের কোনো তামাদি, রিভিশনের দরখাস্ত মঞ্জুর হবে কত দিনের মধ্যে? 3 মাসের মধ্যে। আমাকে যদি আরেকটু সময় দেন, সেক্ষেত্রে আমি কালকে তামাদি পড়াইতে পারি না? কালকে? ঠিক আছে, ভালো থাকেন আপনারা তাহলে সবাই। শেয়ার করে দিবেন, ভালো থাকবেন।